চলেন ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকের শুরুর ক্লাসটা হচ্ছে আমাদের লিঙ্গ। হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে জেন্ডার বলে থাকি। যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? জেন্ডার বলে থাকি। খেয়াল করেন, ইংরেজিতে যেটা জেন্ডার সেটা হচ্ছে বাংলায় লিঙ্গ। এখন এই যে লিঙ্গ, এই যে শব্দটা, এই শব্দটা একটা ব্যাকরণিক টপিক। সো এই শব্দটা থেকে বা এই ব্যাকরণিক টপিকটা থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমাদের এই টপিকটা থেকে একদম বেসিক থেকে প্রশ্ন আসে, এবং পাশাপাশি কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ আছে, সেগুলো থেকে প্রশ্ন আসে। আবার হচ্ছে কিছু আনকমন যেসব শব্দ আছে, যে শব্দগুলা হচ্ছে সবাই ব্যবহার করে না। ধরেন মায়ের সাথে বাবা, মা হচ্ছে স্ত্রীলিঙ্গ, বাবা হচ্ছে পুরুষলিঙ্গ। এই বিষয়টা কিন্তু হচ্ছে আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ছি। ভাইয়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে ভাবি, অথবা ভাইয়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে হচ্ছে বোন। হ্যাঁ, হ্যাঁ, ছাত্র ছাত্রী। তো এইগুলা বিষয় কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই জানাই। হ্যাঁ, কিন্তু যেগুলো আমরা জানি না, ধরেন গুরু। হ্যাঁ, গুরুর স্ত্রীলিঙ্গ কি হবে সেটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। গুরুর স্ত্রীলিঙ্গ হচ্ছে গুরবি। ওকে, আচ্ছা। তো আমরা ছোটবেলায় যখন টিচারদের কাছে পড়তে যাইতাম, আপনারা গেছেন কিনা জানি না, আমি যখন যাইতাম একদম হাই স্কুলে যখন পড়তে যাইতাম, ধরেন আমি কোনো স্যারের কাছে পড়তে গেছি, এখন ওই স্যারের স্ত্রীকেও কিন্তু আমরা কি বলি? ম্যাডাম বলি। ম্যাডাম বলে ফেলি, কারণ স্যারের বউ যেহেতু সেও ম্যাডাম, কিন্তু সে আমাদেরকে কিন্তু পড়ায় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ওইটা যদি চিন্তা করতাম যে স্যারের ওয়াইফও যদি ম্যাডাম হয়, আবার অন্যান্য ম্যাডাম যাদের সাথে স্যারের কোনো বৈবাহিক সম্পর্ক নাই তারাও যদি ম্যাডাম হয়, তাহলে পার্থক্যটা কি? ওই ম্যাডামের সাথে এই ম্যাডামের পার্থক্যটা কি? আচ্ছা, তো এই জায়গায় একটু বিবাহের সম্পর্কটা আছে, সেই বিবাহের সম্পর্কটা চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নীলফামারী থেকে বলছেন, অনেকে দেখছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, এবং আপনাদের যে হাসি মুখ, এই হাসি মুখগুলো দেখতে ভালো লাগে। তো যার কারণে বারবার ক্লাস নিতে আসা। অচেনা টুকটুকি পাখি, আচ্ছা, অনেক সুন্দর একটা নাম, অচেনা টুকটুকি পাখি। আচ্ছা, টুকটুকি পাখি তো সুন্দরই হয়, অচেনাও হয়, জানি না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। যারা যারা আসছেন অলরেডি তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসে পড়বেন। খাতা কলম নিয়ে বসে পড়লে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে যাবে, মানে শুরু হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে স্লাইডে চলে যাব। ওকে, আর শেয়ার করে দিলে স্লাইডটাও পেয়ে যাবেন। আশা করি সবাই যারা শেয়ার করে দিবেন সবাইকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, অথবা স্লাইড লিখে কমেন্ট করলেও শেষের দিকে আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। দেখেন, লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে কি? মানে আমরা যে ইংরেজিতে সেক্স পড়ি বা হচ্ছে জেন্ডার পড়ি, এগুলো আসলে মানে কি? বাংলায় লিঙ্গ মানে কি? ইংরেজিতে আমরা না যাই, আমরা বাংলায় আসি। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন অথবা লক্ষণ। চিহ্ন অথবা লক্ষণ। লিঙ্গ হচ্ছে চিহ্ন অথবা লক্ষণ, যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি, আমরা হচ্ছে আলাদা করতে পারি কোনটা ছেলে কোনটা মেয়ে। শুধু ছেলে মেয়ে না, মানে যে কোনো জিনিসকে বা যে কোনো প্রাণীকে আমরা হচ্ছে কিভাবে আলাদা করতে পারি, সেই আলাদা করার চিহ্ন কিংবা লক্ষণটাই হচ্ছে লিঙ্গ। আমি কি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, বোঝাইতে পারার কথা। আরেকবার বলি, দেখেন, লিঙ্গ মানে হচ্ছে, মানে কি বলে, জননাঙ্গ না বা হচ্ছে যৌনাঙ্গ না। এটা হচ্ছে লিঙ্গ মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা হচ্ছে একটা দুইটা জিনিসকে, দুইটা প্রাণীকে আলাদা করতে পারি। যে চিহ্নটা বা লক্ষণটার মাধ্যমে আমরা দুইটা প্রাণীকে আলাদা করতে পারবো, সেটা হবে কি? সেটা হবে আমাদের লিঙ্গ। ওকে, আচ্ছা, এটা পুরুষ হইতে পারে, পুরুষ, স্ত্রী, জড় পদার্থ এবং উভয় সম্প্রদায়ভুক্ত যে জাতিগুলো আছে, সেই জাতিগুলোকে যে চিহ্ন ব্যবহার করা হয় আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় লিঙ্গ। সো লিঙ্গের সংজ্ঞাটা একটু জানা দরকার। আমরা তো লিঙ্গ আমাদের মাথায় যেটা আসে সেটা না, লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন বা লক্ষণ। আচ্ছা, স্লাইড এখন লেখার দরকার নাই, যারা শেয়ার করে দিবেন তাদের অলরেডি এমনিতেই স্লাইড পাঠিয়ে দেওয়া হবে ইনবক্সে। আর যদি না হয় তাহলে একটু স্লাইড লিখে কমেন্ট করলে স্লাইড দিয়ে দেওয়া হবে। এটা শেষে, আপনারা এখন স্লাইড লিখে কমেন্ট করার দরকার নাই, আপনারা আগে ক্লাসটা করেন সবাই মিলে। ঠিক আছে? আচ্ছা, সবাই মিলে ক্লাসটা করি, দেন আমরা স্লাইড নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখেন, বাংলা ভাষায় প্রধানত বিশেষ্য পদেরই লিঙ্গের পার্থক্য হয়। এই জায়গাটা একটু হাইলাইট করে রাখেন সবাই, এই জায়গাটা হাইলাইট করে রাখেন বা পড়েন একটু। বাংলা ভাষায় প্রধানত বিশেষ্য পদের, কোন পদের, আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন পদের কি হয়? লিঙ্গ হয়। কোন পদের লিঙ্গ হয়? বিশেষ্য পদের লিঙ্গ হয়। বাংলা ভাষায় বিশেষ্য পদের লিঙ্গ হয়। ঠিক আছে? আচ্ছা, এই লিঙ্গের পার্থক্যটা বিশেষ্য পদে হয়।
কেবল প্রাণীর মধ্যে স্ত্রী পুরুষের ভেদ রয়েছে। কেবল প্রাণীর মধ্যে কি আছে? স্ত্রী পুরুষের ভেদ রয়েছে। আমরা যদি চেয়ার বলি, টেবিল বলি, বই খাতা বলি, পর্বত বলি, হ্যাঁ, এই যে নদ নদী বলি, নদ নদী এটা কিন্তু প্রাণী না, তারপরে এটা হচ্ছে একটা বিশেষ অর্থে এটাকে স্ত্রী বা পুরুষ হিসেবে কাউন্ট করা হচ্ছে। যার শাখা প্রশাখা আছে তাকে আমরা নদী বলতেছি, যার কোনো শাখা প্রশাখা নাই তাকে আমরা নদ বলতেছি, সেটা হচ্ছে ওই হিসাবে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রেই কিন্তু কি হয়, লিঙ্গের যে পার্থক্যটা বা হচ্ছে পুরুষ এবং স্ত্রী, এইটা কিন্তু আমরা শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে বুঝি। আচ্ছা, তো তৎসম পুরুষ যেগুলো আছে, মানে তৎসম ভাষার যে সকল শব্দ আছে, সেই সকল শব্দের পুরুষগুলা হচ্ছে বিশেষ্য শব্দের সাথে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয়। খেয়াল করেন, তৎসম শব্দে, এটা লিখে রাখেন, তৎসম শব্দে পুরুষবাচকের সাথে যে বিশেষণটা বসে সেই বিশেষণও হয়, বিশেষণও হয়। ধরেন আমরা যখন উদাহরণে যাব তখন একটু খেয়াল করব যে সংস্কৃত বা তৎসমে দেখেন একটু, যে সুন্দর বালক, সুন্দরী বালিকা, ঠিক আছে, এই যে সুন্দর বা এই যে সুন্দরী, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সংস্কৃতে অ্যাডজেক্টিভেরও কি হয়, অ্যাডজেক্টিভেরও কি হয়, অ্যাডজেক্টিভেরও লিঙ্গ পরিবর্তন করতে হয়, ঠিক আছে। আপনি সুন্দর ছেলে বলতে পারবেন, সুন্দর মেয়ে বলতে পারতেছেন না, এটা সংস্কৃতে। মনে রাখবেন, সংস্কৃতে বিশেষণ যেটা অ্যাডজেক্টিভ সেটারও কি করতে হবে, লিঙ্গ বিচ্ছেদ করতে হবে, মানে লিঙ্গ চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটাকে সুন্দর একটা শব্দে রাখা যাবে না। কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে দেখেন বলতেছে, বাংলার ক্ষেত্রে কি হবে না, বাংলা ভাষার ক্ষেত্রে লিঙ্গের লিঙ্গ পরিবর্তন করার সময় এই সংস্কৃতির এই নিয়মটা মানবে না, সংস্কৃতির এই নিয়মটা মানবে না। মানে যে অ্যাডজেক্টিভের যে আমরা হচ্ছে কি করে থাকি, চেঞ্জ করে থাকি, সেই অ্যাডজেক্টিভের চেঞ্জটা করা যাবে না। কোথায় করা যাবে না? বাংলায় করা যাবে না। কিন্তু সংস্কৃত এইটা নিয়ম কিন্তু মেনে চলে। তৎসম পুরুষবাচক শব্দ বা সংস্কৃত নিয়মে কি আছে, সুন্দর সুন্দরী, ঠিক আছে। তারপর মেধা, আর কি কি বলা যায়, ধরেন সুন্দর সুন্দরী, তারপর হচ্ছে যে বিদ্বান, হ্যাঁ, বিদুষী, এরকম টাইপের, ঠিক আছে। পাগল, পাগলি, এরকম করে বলা যায়, পাগল, পাগলি, এগুলো হচ্ছে বিশেষণ। পাগল মেয়ে, পাগল ছেলে, হ্যাঁ, এটা বাংলার ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যদি আপনি এটাকে সংস্কৃত হিসেবে চিন্তা করেন তাহলে বলতে হবে পাগল ছেলে, পাগলি মেয়ে, পাগল ছেলে, পাগলি মেয়ে, কারণ পাগলিটা মেয়ের সাথে যায়, পাগলটা ছেলের সাথে যায়, এই কারণে এগুলোকে আলাদা করা যাবে না। সংস্কৃতে এগুলো আলাদাই থাকবে, কিন্তু বাংলায় আপনি চাইলে বিশেষণের সাথে কোনো ধরনের লিঙ্গ পরিবর্তন করার দরকার পড়বে না আপনার। সো এই জন্য তখন আমরা বাংলায় বলি হচ্ছে সুন্দর বালক, সুন্দর বালিকা। এখানে এই যে বালক দিয়েই বোঝা যাচ্ছে এটা পুরুষ, এবং বালিকা দিয়েই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নারী বা মেয়ে। সো এখানে পুরুষ এবং নারী যেহেতু আলাদা করে বালক বালিকার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি, এই কারণে অ্যাডজেক্টিভের কি হয় নাই, অ্যাডজেক্টিভের সুন্দর সুন্দরী হয় নাই, মানে পরিবর্তন হয় নাই। আমি কি বোঝাতে পারছি? এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মেয়েটি পাগল হয়ে গেছে, মেয়েটি পাগল হয়ে গেছে, এখানে বলা যাবে না এটা হচ্ছে পাগলি হয়ে গেছে, এটাকে পাগলি বলা যাবে না। বাংলার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এটাকে পাগলি বলা যাবে না। এটা যদি সংস্কৃত হইতো তাহলে আপনি বলতে পারতেন মেয়েটি পাগলি হয়ে গেছে। এটা যেহেতু সংস্কৃত না, আমরা বাংলা পড়তেছি, যার কারণে এটাকে বলা যাবে না মেয়েটি পাগলি হয়ে গেছে, এটাকে বলতে হবে মেয়েটা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ছেলেও পাগল হয়, মেয়েও পাগল হয়। ছেলে দিয়ে তো পুরুষবাচক বুঝাইলাম, আবার মেয়ে দিয়ে স্ত্রীবাচক বুঝাইলাম, যার কারণে আমাকে আর পাগল পাগলি বলার দরকার নাই। ওকে, এরপরে হচ্ছে আসমা ভয়ে অস্থির হয়ে গেছে। এখন অস্থির, এখন অনেকেই বলতে পারেন এটা কি, অস্থির ছেলে, অস্থির মেয়ে, হ্যাঁ, অস্থির মেঘ বালিকা, যে আপনাদের ফেসবুক আইডির কত সুন্দর সুন্দর নাম, তাই না, বাবার রাজকন্যা, তারপর হচ্ছে এই যে অস্থির বালক, অস্থির বালিকা, হ্যাঁ, তারপর হচ্ছে ব্লুটুথ বয়, ওয়াইফাই বা 4G টাইপের কি কি জানি হাবিজাবি নাম আছে। তো এই যে নামগুলা, এই নামগুলা কিন্তু আপনাদের অ্যাডজেক্টিভের কাজ করতেছে, হ্যাঁ। সো এই অ্যাডজেক্টিভটা পরিবর্তন করা যাবে না, অস্থির অস্থিরই হবে। ছেলের ক্ষেত্রেও অস্থির, মেয়ের ক্ষেত্রেও অস্থির, হ্যাঁ, এখানে বলা যাবে না অস্থিরা। মেয়ের ক্ষেত্রেও চঞ্চল, ছেলের ক্ষেত্রেও চঞ্চল, ঠিক আছে। সো এটাকে আলাদা করা যাবে না, বা আলাদা করলে এটা ঝামেলা হবে, তো আলাদা করা যাবে না। তার মানে আমরা এইখান থেকে, মানে এই স্লাইডটা থেকে দুইটা জিনিস শিখলাম। দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে লিঙ্গ কাকে বলে, সেটা কি, সেটা কিভাবে নির্ণয় করব, বা লিঙ্গের লিঙ্গ মানেটা কি। লিঙ্গটা মানে হচ্ছে চিহ্ন বা লক্ষণ। পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আসছে, আমি দেখাবো একটু পরে। সো লিঙ্গ মানে কি, চিহ্ন বা লক্ষণ, এটা মাথায় ভালো করে ঢোকায় রাখেন। আর কি হয়, আর হচ্ছে বিশেষ্য পদের লিঙ্গের পরিবর্তন হয়। কোন পদের? বিশেষ্য পদের লিঙ্গের পরিবর্তন হয়, ঠিক আছে। আর কি হয়, আর হচ্ছে সংস্কৃতে একটা নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে বিশেষণেরও পরিবর্তন করতে হয়, বিশেষণেরও
পরিবর্তন করতে হয়, কিন্তু বাংলায় করার দরকার হয় না। বাংলায় ছেলে এবং মেয়ে দিয়ে বোঝানো হচ্ছে এটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, এটাতে আবার হচ্ছে বিশেষণের চেঞ্জ করার দরকার নাই, কিন্তু সংস্কৃততে চেঞ্জ করতে হয়। ওকে, এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে পরের স্লাইডে। চলেন পরের স্লাইডে আমরা চলে যাই। এখন আসি হচ্ছে আমাদের এই যে ইয়াগুলা, লিঙ্গ কয় প্রকার সেটা নিয়ে একটু কথা বলি। লিঙ্গ কত প্রকার সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, সাধারণত নারীবাচক শব্দ হচ্ছে দুই ধরনের। সাধারণত নারীবাচক হচ্ছে দুই ধরনের। দেখেন, পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। কি বাচক? পত্নী। পত্নী মানে কি? বউ। মানে স্বামী স্ত্রী যদি সম্পর্ক বোঝায়, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পতি পত্নীর সম্পর্ক। আর স্বামী স্ত্রীর সম্পর্ক না যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অপত্নীবাচক। পত্নী মানে তো স্ত্রী, এটা তো আমরা সবাই জানি। তো পত্নী হবে স্বামী স্ত্রী বাচক, আর অপত্নী হবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না বোঝায়। ধরেন আমি লিখলাম ভাই, এই ভাইয়ের সাথে যদি বোন দেই, তাহলে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক কিন্তু বৈবাহিক না। ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে কি, একই মায়ের পেট থেকে যারা বের হয় তাদেরকে আমরা ভাই বোন বলে থাকি। তার মানে ভাই এবং বোন এটা হচ্ছে অপত্নীবাচক একটা লিঙ্গ। আচ্ছা, এখন এই ভাইয়ের সাথে যদি ভাবি দেই, ভাইয়ের সাথে যদি ভাবি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? বৈবাহিক সম্পর্ক। ভাইয়ের সাথে ভাবির সম্পর্কটা হচ্ছে বৈবাহিক, তার মানে এটা হচ্ছে পত্নীবাচক সম্পর্ক, আর উপরেরটা হচ্ছে অপত্নীবাচক সম্পর্ক। ওকে, হ্যাঁ, বাংলায় বলা যায়, সংস্কৃতে বলা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, এটা তো আমরা জানি যে স্বামী স্ত্রী হচ্ছে চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু পত্নী, হ্যাঁ, পিতা মাতা, এগুলো হচ্ছে আমাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে পড়ে। আর যদি বৈবাহিক সম্পর্ক না বোঝায়, যেমন হচ্ছে খোকা খুকি, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, ঠিক আছে, পাগল পাগলি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অপত্নীবাচক লিঙ্গ। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম এটা হচ্ছে আমাদের লিঙ্গ কয় ধরনের। আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা সাধারণ আর একটা হচ্ছে অপত্নী। সাধারণটাই পত্নীবাচক আর নর্মালটা হচ্ছে অপত্নীবাচক। ঠিক আছে, সাধারণ বলতে এখানে পত্নীবাচক হয় আর অপত্নীবাচক হয়, এটাই হচ্ছে বিষয়। সাধারণ অসাধারণ বলার দরকার নেই, একটা পত্নীবাচক একটা অপত্নীবাচক। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম এটা। এখন আসি হচ্ছে আমাদের লিঙ্গ কয় প্রকার, সেই প্রকার ভেদে আমরা চলে যাই। আমরা যদি প্রকার ভেদে যাই তাহলে একটু দেখতে পারবো যে লিঙ্গ হচ্ছে প্রধানত 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই দুটাই পরীক্ষায় আসে। 4 প্রকারের মধ্যে আমাদের এই 2 প্রকার পরীক্ষায় বেশি বেশি আসে। খেয়াল করেন, একটা হচ্ছে পুংলিঙ্গ, যেটা আমরা জানি এটা হচ্ছে পুরুষকে বোঝাবে, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মহিলাকে বোঝাবে বা স্ত্রী জাতিকে বোঝাবে। তাহলে স্ত্রী জাতিকে বোঝালে স্ত্রীলিঙ্গ, আর পুরুষ জাতিকে বোঝালে পুরুষলিঙ্গ। স্ত্রী জাতি স্ত্রীলিঙ্গ, পুরুষ জাতি পুরুষলিঙ্গ। ওকে, আচ্ছা, উভয় লিঙ্গ কারা? উভয় লিঙ্গ মানে হচ্ছে যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা ছেলে নাকি মেয়ে। হ্যাঁ, ছেলে বা মেয়ে বা স্ত্রী বা পুরুষ আইডেন্টিফাই করা যাবে না। এখন যদি বলি আপনার কয়টা সন্তান বা শিশু সন্তান কয়টা, এই যে শিশু বা সন্তান যখন আমি বলবো, তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এটা ছেলে নাকি মেয়ে। এখন বলতে পারবেন না যে ছেলে সন্তান মেয়ে সন্তান, বললে আলাদা করা যাচ্ছে যে ছেলে সন্তান বলতে হচ্ছে এটা ছেলে স্ত্রী পুরুষবাচক, মেয়ে সন্তান এটা হচ্ছে স্ত্রীবাচক। কিন্তু যখন শুধু সন্তান বলা হবে তখন কিন্তু আপনার আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে দুইটাই বোঝাইতে পারে, ছেলেও বোঝাইতে পারে মেয়েও বোঝাইতে পারে। আবার হচ্ছে শিশু, আবার হচ্ছে বাচ্চা। খেয়াল করেন, এগুলা শব্দ কি? এগুলা শব্দ দিয়ে কি ছেলে মেয়ে বোঝানো যায়? বোঝা যায় না কিন্তু। ঠিক আছে, এই যে যেমন সাথী মানে খেলার সাথী। ছোটবেলায় সাথী সিনেমা দেখছিলাম জিতের, ওই সাথীতে ছেলে আর মেয়ে একজন আরেকজনের সাথী ছিল। তো এই যে সাথী শব্দটা, এটা কি ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না। শিশু শব্দটা দিয়েও ছেলে নাকি মেয়ে বোঝা যায় না, সন্তান দিয়েও বোঝা যায় না, বাচ্চা দিয়েও বোঝা যায় না, আবার হচ্ছে মন্ত্রী দিয়েও বোঝা যায় না। হ্যাঁ, এটা ছেলেও হইতে পারে মন্ত্রী, আবার মেয়েও মন্ত্রী হইতে পারে। ঠিক আছে, এমপি মানে পার্লামেন্ট মেম্বার। এখন এই যে পার্লামেন্ট মেম্বার, সে ছেলে হোক আর মেয়ে হোক, সেটা তো মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রা বা এরকম বলা যাবে না, মন্ত্রী এরকম বলা যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তার মানে উভয় লিঙ্গ হচ্ছে দুইটাকেই বোঝাবে, হ্যাঁ, আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিব লিঙ্গ, যেটা আছে লাস্ট, এটা হচ্ছে 4 নাম্বার ক্লিব লিঙ্গ। ক্লিব লিঙ্গ হচ্ছে কিছুই বোঝাবে না, জড়কে বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি জড়কে বোঝাবে। ধরেন বই খাতা, এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন,
আমি জড়ো না, কিন্তু আমার এই যে পিছনে বোর্ড আছে সেটা জড়ো, আমার হাতে পেন আছে এটা জড়ো, ঠিক আছে, আর মোবাইল দিয়ে দেখতেছেন মোবাইলটা একটা জড়ো। তার মানে এগুলো সবগুলো হচ্ছে কি লিঙ্গ? ক্লিব লিঙ্গ। তাহলে যে সকল শব্দ দ্বারা পুরুষ স্ত্রী লিঙ্গ কোনোটাই বোঝায় না, তখন আমরা তাকে কি বলি? ক্লিব লিঙ্গ বলি। যেমন বই, খাতা, কলম, ফুল, বই, কলম, ঘর, টেবিল যা আছে সব, ঠিক আছে। এটা আসবে না, এটা পরীক্ষা তেমন আসে না, পরীক্ষায় এই দুটা থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি তাহলে আমাদের যে লিঙ্গ, মানে আমরা যে লিঙ্গ টপিকটা আছে সেই লিঙ্গ টপিকটা নিয়ে মোটামুটি আমরা কি বুঝলাম, ঠিক আছে। পারিবারিক সম্পর্ক, ভাই বোন, হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আসি হচ্ছে আমাদের যে মেইন জিনিস, যেটা সেটা হচ্ছে যেখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে, যেখান থেকে প্রশ্নগুলো বেশি আসে, একটু হাইলাইট করে নিতে হবে এই বিষয়টা। যেখান থেকে আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আসে সেই বিষয়টা দেখেন। একটা হচ্ছে পুরুষবাচক শব্দের সাথে কতগুলো প্রত্যয় কি যুক্ত করতে হয়? প্রত্যয় যুক্ত করতে হয়। প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে। প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে। তাহলে যে সকল শব্দের শেষে প্রত্যয় যুক্ত করে আমরা হচ্ছে স্ত্রীবাচক করব, সেগুলো আমরা একটু দেখি। ধরেন ই প্রত্যয়, প্রথমটা হচ্ছে কি প্রত্যয়? ই প্রত্যয়, মানে ই শব্দটা বা দীর্ঘ ইকার এইটাই শুধু বসবে। দীর্ঘ ইকারটাই শুধুমাত্র একটা শব্দের মধ্যে যখন যুক্ত হবে তখন তাকে বলা হবে ই প্রত্যয়। খেয়াল করেন, ব্যঙ্গ মা, ব্যঙ্গ মি, এখানে কি হয়ে গেছে? ই হয়ে গেছে। ভাগনা বা ভাগ্নে থেকে ভাগ্নি, তাহলে ই হয়ে গেছে। তাহলে যখন শুধু ই যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে ই প্রত্যয়। আবার নি প্রত্যয়, শুধুমাত্র নি শব্দটা যুক্ত হইতে পারে। ধরেন এরকম পরীক্ষায় প্রশ্ন আছে যে নিচের কোনটি নি প্রত্যয় যোগে সাধিত স্ত্রীবাচক শব্দ, এরকম কিন্তু অনেক শব্দ আসবে। আপনি মূল শব্দটা খেয়াল করবেন। মূল শব্দটা হচ্ছে কামার, মূল শব্দটা হচ্ছে কুমার, মূল শব্দটা কামার, মূল শব্দটা কুমার। এই কামারের সাথে নি যুক্ত হয়ে গেছে, আবার এই কুমারের সাথে নি যুক্ত হয়ে গেছে। আর কিছু কিন্তু আসে নাই, কুমার আনি আসে নাই, ঠিক আছে, আনি আসে নাই, শুধুমাত্র কামারের সাথে নি যুক্ত হয়েছে, কামারের সাথে বা কুমারের সাথে নি যুক্ত হয়েছে। এখানে আনি দেখেন, একটু আনিটা খেয়াল করেন। আনিটা মনে এখানে ঠাকুরের সাথে আনি, এই যে সরেয়া, এই যে সরেয়া নি, আনি, ঠিক আছে। আবার নাপিত, নাপিত আনি, এই যে আনি যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? আনি। শেখ, তারপর হচ্ছে ম্যাথরানি, হ্যাঁ, ম্যাথর থেকে ম্যাথরানি, আবার হচ্ছে চাকর থেকে চাকরানি, এই যে আনি যুক্ত হচ্ছে, তাহলে আনি প্রত্যয় যুক্ত, এগুলো হচ্ছে মেথর থেকে ম্যাথরানি। ওকে, তাহলে আনি প্রত্যয় যুক্ত হচ্ছে। এখানে ইনি প্রত্যয় আছে, দেখেন ইনি, তাহলে কাঙ্গালের সাথে এই যে ইনি, এটা রস্যই, এটা হচ্ছে রস্যই নি, ঠিক আছে। তারপর গোয়ালা, গোয়ালিনী, এই যে রস্যই, এই যে নয় দীর্ঘিকার, ঠিক আছে, রস্যইকার বা দীর্ঘিকার যেটা বলেন। তারপর বাঘ, বাঘিনী, ঠিক আছে, বাঘ, বাঘিনী, এই যে ই, এই যে নি, ইনি, ঠিক আছে। তাহলে এখানে থেকে আমরা হচ্ছে কিছু কিছু প্রত্যয় পাইতেছি, যে প্রত্যয়গুলো আমাদের পরীক্ষায় এরকম এই জায়গা থেকে প্রশ্ন আসবে, এটা মাস্ট ধরে রাখেন। তার মধ্যে নি প্রত্যয়টা মনে রাখবেন, নি প্রত্যয় থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে যে ঠাকুর, ঠাকুর আইন, এটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এটা উন আর আইন, এই দুটো কিন্তু একই, ঠাকুর, ঠাকুরান হয়, ঠাকুরানিও হয়, ঠাকুর আইনও হয়, ঠিক আছে। এখানে কোন প্রত্যয় যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ম্যাটার করে, কোন প্রত্যয় যুক্ত হয়ে আমরা হচ্ছে স্ত্রীবাচক করতেছি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় এটা কিন্তু চলে আসে যে নিচে এই প্রত্যয় যুক্ত হয়ে নিচের কোন শব্দটি সাধিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন পুরুষবাচক শব্দের শেষে যদি ই থাকে তাহলে স্ত্রীবাচক শব্দে নয়, বা মানে পূর্বে হচ্ছে রস্যই দীর্ঘইটা রস্যই হয়ে যায়। মানে মোট কথা হচ্ছে দীর্ঘই থাকলে দীর্ঘইটা পরিবর্তন হয়ে রস্যই হয়ে যাবে, দীর্ঘইটা পরিবর্তন হয়ে রস্যই হয়ে যাবে। দেখেন এই যে ভিখারি, ভিখারি শেষে দীর্ঘই আছে, এই দীর্ঘইটা কি হয়ে গেছে? রস্যই হয়ে গেছে, দীর্ঘইটা রস্যই হয়ে গেছে। আবার এই যে গুণী, এখানে রস্যই দীর্ঘই আছে, কি হয়ে গেছে? রস্যই হয়ে গেছে। তাহলে দীর্ঘই থাকলে পূর্ববর্তী দীর্ঘইটা কি হয়ে যাবে? রস্যই হয়ে যাবে। এটা হচ্ছে ভুল কথা, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। ক্লাসটা শেয়ার করে দিলে আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যাটা বাড়বে, আর এই জনসংখ্যাটা বাড়লে যারা যারা আসবে তারা তো উপকৃত হবেই, সাথে সাথে আপনারাও উপকৃত হবেন, ঠিক আছে। আমরাও ইন্সপিরেশন পাবো, অনুপ্রেরণা পাবো ক্লাসটা করে মানে সুন্দর করে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তার মানে আমরা হচ্ছে কিছু প্রত্যয় দেখলাম, যে প্রত্যয়গুলোর মাধ্যমে আমরা হচ্ছে কি করব? লিঙ্গ পরিবর্তন করব। এখন আসি এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রার্থে ইকা, এটা ধরে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা ধরে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসছে। আর বৃহৎ অর্থে, ঠিক আছে, বৃহৎ অর্থে আছে দুই একটা, আর হচ্ছে আমাদের ক্ষুদ্র অর্থে আছে। দেখেন এটা হচ্ছে ঘটক,
খেয়াল করেন, কমেন্টস আসতেছে অনেক পরে, মানে নতুন কমেন্টস দেখতে পাচ্ছি না, এই আগের কমেন্টস আছে এখনো। খেয়াল করেন, তাহলে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যেটা আছে, ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয়, ক্ষুদ্রার্থে ইকা মানে ক্ষুদ্র ছোট অর্থে বোঝায়। ধরেন নাটক, নাটকটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। ধরেন নাটক অনেক লম্বা হয়, নাটকগুলো কি হয়, অনেক লম্বা হয়। কিন্তু নাটক থেকে যখন নাটিকা বলা হবে, ধরেন আমরা যে কি বলে এটাকে, যে স্ট্রিট, হ্যাঁ, ড্রামা, স্ট্রিট প্লে, এগুলো হচ্ছে ছোট ছোট, ধরেন 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, এই টাইপের যে হচ্ছে আমাদের কিগুলা ছোট ছোট নাটকগুলা, সেই ছোট নাটকগুলোকে বলা হয় নাটিকা। ওটাকে নাটক বলা হয় না। ওটা হচ্ছে আপনাদের কি, নাটক হচ্ছে 40-50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিন ব্যাপীও নাটক হইতে পারে। যেমনটা বাংলা সিরিয়াল গুলোতে হয়। ধরেন আপনি যখন স্টার জলসা দেখেন বা জলসা মুভিজ বা এরকম টাইপের যেগুলোতে, জি বাংলা এরকম টাইপের চ্যানেল গুলোতে যেটা হয়, সেটা কিন্তু মাসব্যাপী, বছরব্যাপী নাটক চলতেই থাকে। মাসব্যাপী কি হতে থাকে, নাটকগুলো চলতেই থাকে। কিন্তু আমরা যে ছোট ছোট নাটকগুলো দেখি, 10 মিনিটের, 5 মিনিটের নাটকগুলো দেখি, সেগুলো কিন্তু নাটিকা, ওগুলোকে নাটক বলা হবে না, এগুলো হচ্ছে ছোট। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে মালা, মালিকা। মালা হচ্ছে বড় আর মালিকা ছোট। ধরেন মালিকা বলতে এখানে মেয়ের নাম মালিকা না, এখানে হচ্ছে মালিকা বলতে হচ্ছে যে আপনি যখন হাতে বা পায়ে, পায়ে তো কেউ মালা পরে না, হাতে কিংবা হচ্ছে মাথায় যে মালাগুলো পরে, ছোট মালা, সেগুলোকে বলা হচ্ছে মালিকা। তারপরে পুস্তক, পুস্তক অনেক মোটা বড় হয়, আর পুস্তিকা অনেক ছোট হয়, ছোট সাইজের পুস্তিকা। ধরেন পকেট ডিকশনারি যেগুলা, কিংবা হচ্ছে পকেট বুক যেগুলো, যেগুলো আমরা চাইলে হাতে ক্যারি করতে পারি, পকেটে ক্যারি করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে পুস্তিকা। তারপর হচ্ছে একাঙ্ক, একাঙ্কিকা, তারপর গীত, গীতিকা। এগুলো খুব ভালো করে মনে রাখবেন, এই কয়েকটা, নাটক, নাটিকা, মালা, মালিকা, পুস্তক, পুস্তিকা, গীত, গীতিকা, এই কয়েকটাই বারবার পরীক্ষা আসে এবং জিজ্ঞেস করে যে ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে কোনটাতে, অথবা ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে কোনটাতে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বৃহৎ অর্থে। বৃহৎ অর্থে অরণ্য আর অরণ্যানী, অরণ্য থেকে অরণ্যানী। ওকে, তাহলে অরণ্য, অরণ্যানী হচ্ছে কি, বৃহৎ অর্থে। একটু মাথায় রাখলে হবে যে এটা হচ্ছে আমাদের বৃহৎ অর্থে, এটাই পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, যে অরণ্য, অরণ্যানী, এটা হচ্ছে বৃহৎ অর্থে। আর ক্ষুদ্র অর্থে এটা হচ্ছে এই তিনটা জিনিস, নাটক, নাটিকা, মালা, মালিকা, পুস্তক, পুস্তিকা, গীত, গীতিকা। এই তিনটা পড়বেন, এই চারটা পড়বেন, চারটা থেকে একটা কমন পাবেন, আমি বলে দিলাম, এই চারটার মধ্যে একটা কমন থাকবেই। ঠিক আছে, আচ্ছা। তার মানে আমরা বুঝলাম ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয়, আর বৃহৎ অর্থে কি প্রত্যয়, আনি প্রত্যয়। বৃহৎ অর্থে আনি প্রত্যয়, ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্ষুদ্র বৃহৎ গেল। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো থেকে এখান থেকে প্রশ্ন আসবে। এটা 3 স্টার দিয়ে নেন এবং এটা ভালো করে পড়বেন। নিত্য, নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন, 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 একদম গ্যারান্টিড। ঠিক আছে, যদি পুরুষবাচক, স্ত্রীবাচক শব্দ মানে লিঙ্গ থেকে প্রশ্ন আসে, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। যদি কোথা থেকে নাও আসে, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। সো এই জায়গাটা ভালো করে পড়েন, এই জায়গাটা ভালো করে দেখেন একটু, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নিত্য পুরুষবাচক শব্দ বলতে কি বোঝায়? নিত্য পুরুষবাচক, যে সকল পুরুষের স্ত্রী নাই, মানে স্ত্রী নাই বলতে বউ নাই এমন না, যে সকল পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, যে সকল পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ হয় না, তাদেরকে বলা হচ্ছে নিত্য পুরুষবাচক। আর যে সকল স্ত্রীলোকের পুরুষ নাই, মানে যে সকল স্ত্রীবাচক শব্দের পুরুষবাচক শব্দ হয় না, তাদেরকে বলা হয় নিত্য স্ত্রীবাচক। ঠিক আছে, এমনটা ভাইবেন না যে যার বউ নাই সে নিত্য, যার স্ত্রী নাই সেও নিত্য, এরকম না। জাস্ট হচ্ছে লিঙ্গটা নাই। ধরেন বউ আছে, হ্যাঁ, কবি, কবির তো বউ থাকবে, কিন্তু কবির যদি স্ত্রীলিঙ্গ না থাকে, তাহলে সেটাকে কিন্তু বলা যাবে না হে হচ্ছে নিত্য পুরুষবাচক বলা যাবে তখন তাকে। হ্যাঁ, ধরেন আমি বললাম যে হচ্ছে দরবেশ, হ্যাঁ, দরবেশ তো বিয়ে করে, যদি বিয়ে করে তাহলে দরবেশের বউ থাকবে, কিন্তু দরবেশের স্ত্রীলিঙ্গ নাই। ওকে, ধরেন সেনাপতি বা মৌলানা, হ্যাঁ, এই যে মৌলানা বা মৌলভী বলি আমরা, আপনারা তো সবাই জানেন। তো মৌলভী বা মৌলানা বললে তার স্ত্রীকে আমরা কি বলবো? তার স্ত্রীর নাম, মানে তার স্ত্রীর কি, তার সাথে কি ধরনের স্ত্রীলিঙ্গ বসতে পারে আমরা কি বুঝতে পারি বা জানি? জানি না। তাহলে এই যে যে সকল শব্দ, খেয়াল করবেন, যে সকল শব্দ শুধুমাত্র পুরুষবাচক শব্দেই ব্যবহার করা হয়, স্ত্রীবাচক শব্দ যার নেই, তাকে বলা হচ্ছে নিত্য পুরুষবাচক। খেয়াল করেন, কেরানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাহলে কেরানি,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে আমরা সরকার বলি। সরকার কি করে? পীর, আউলিয়া, দরবেশদেরকে তারা হচ্ছে পুনর্বাসন করে বা মৌলানাদের মাধ্যমে পুনর্বাসিত হয়। তারপরে সেখানে কি থাকে? একজন সেনাপতি থাকে। আমাদের সেনাপতি আছে না, সেনাপ্রধান, সেনাপ্রধানকে আমরা সেনাপতি বলি, ঠিক আছে? আচ্ছা, দলপতি থাকে একজন, সেনাপতির সাথে দলপতি থাকে। বিচারপতিও তো থাকে আমাদের, তাই না? বিচারপত্নী তো থাকে না, মানে বিচারপত্নী হচ্ছে বিচারপতির বউ, কিন্তু বিচারপতি ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। আচ্ছা, শুধুমাত্র ছেলে হিসেবেই তাকে কাউন্ট করা হয়। তারপরে জিন, জিন তো সবসময় ছেলেই। হ্যাঁ, জিনের বিপরীত হচ্ছে আপনি ধরতে পারেন পরী, কিন্তু পরী আর জিনের মধ্যে তো বৈবাহিক কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমরা তো জানি না বিয়ে হয় কিনা, যাই হোক। তো জিনটা যেহেতু আমাদের নিত্য পুরুষবাচক শব্দে চলে আসছে, তো মনে রাখতে হবে। তারপর হচ্ছে জামাতা, জামাতা জামাই, ওকে। আচ্ছা, এরপরে আসি নিত্য স্ত্রীবাচক, সেটা এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরুষবাচক না আসলেও স্ত্রী থেকে আসবে, পুরুষবাচক শব্দ থেকে না আসলেও স্ত্রীবাচক শব্দ থেকে আসবে, কারণ আমরা মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেই, ঠিক আছে? আচ্ছা, তবে এইখানে যে কথাগুলো আছে বা যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো মেয়েদের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দের শব্দগুলো মেয়েদের ভালো নাও লাগতে পারে, কিছু করার নেই, তারপরে মনে রাখতে হবে। আমরা মেয়েদেরকে সবসময় মানে রাগ করার পরে বা ধরেন ঝগড়া লাগলো কোনো এক কারণে, তাহলে আমরা যেগুলো বলে থাকি সেইগুলোই হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন আমরা যে সতীন বলে থাকি বা সপত্নী বলে থাকি, সধবা, তারপর হচ্ছে অসৎমা, ডাইনি, এই ডাইনি শব্দটা মনে রাখবেন। তারপর হচ্ছে অর্ধাঙ্গিনী, বাইজি, এই যে কুলোটা শব্দটা মনে রাখবেন, ঠিক আছে? এও, দায়, বিধবা, তাহলে সধবা, বিধবা, সপত্নী, সতীন, ঠিক আছে? অসূর্যম পশ্যা, মানে যে মেয়ে কখনো সূর্য দেখে নাই। অরক্ষণীয়া, ঠিক আছে? কলঙ্কিনী, এটা তো সবাই জানেন, কলঙ্কিনী। তারপরে হচ্ছে পেতনি, হ্যাঁ, শাকচুন্নি, ডাইনি। তারপর অপ্সরা, অপ্সরা মানে সুন্দরী, আবার পরী, হ্যাঁ। তো এই যে শব্দগুলা, এই শব্দগুলা আমরা হচ্ছে মেয়েদের অনেক সময় গুণগান করার জন্য বলে থাকি, আবার হচ্ছে কি, আমাদের গালি দেওয়ার জন্য অনেক সময় অনেকে ব্যবহার করে থাকে। যখন স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া লাগে, তখন তারা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করে। এখন তো আরো অল্টারনেটিভ ইংরেজি শব্দ বের হয়েছে, তো ইংরেজি শব্দের মধ্যে তারা হচ্ছে গালাগালি করে। এখন আগের মতো বাংলা, যদি আপনারা হচ্ছে বাংলা উপন্যাসগুলো দেখেন, অনেক পুরাতন উপন্যাসে আপনারা হচ্ছে এই শব্দগুলো পাবেন। এই যে শাকচুন্নি, অর্ধাঙ্গিনী, ঠিক আছে, বাইজি, কুলোটা, অপ্সরা, তারপর হচ্ছে অসূর্যম পশ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে সতীন, এই শব্দগুলো আপনি হচ্ছে পুরাতন যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসগুলো পড়লে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা এখন আসি হচ্ছে উভয় লিঙ্গ, যেগুলো দিয়ে হচ্ছে স্ত্রী এবং পুরুষ দুটাকে বোঝায়, এটা আমরা শেষ করে আসছি, এটা পড়বো না। 4 নম্বর বলতেছে এই যে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে উভয় লিঙ্গ হিসেবে ধরা হয়, কিছু কিছু শব্দগুলোকে উভয় লিঙ্গ হিসেবে ধরা হয়। ধরেন কবি, এটাকে আপনি মহিলা কবিও বলতে পারেন। সম্পাদক, তারপর হচ্ছে সভাপতি, হ্যাঁ, চেয়ারম্যান, চেয়ারম্যান এটা হচ্ছে ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। এই কারণে কিছু কিছু শব্দ যেগুলোকে উভয় লিঙ্গ ধরা হচ্ছে। উভয় লিঙ্গের মধ্যে চেয়ারম্যানও পড়ে। চেয়ারম্যান কিন্তু ছেলে মেয়ে, এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না। হ্যাঁ, চেয়ারম্যান মানে যে ম্যান এরকম না, চেয়ার ওম্যানও হইতে পারে, কিন্তু ওম্যানটাকে আমরা বলি না, আমরা শুধু চেয়ারম্যানটাকেই বলি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে বাংলা ভাষার প্রাতিষ্ঠানিক যে পদমর্যাদা গুলো আছে, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা। ধরেন এই যে আমি একটা প্রতিষ্ঠানে আছি, আমি শিক্ষক, হ্যাঁ। সো এখানে আমরা বলতে পারি যে হচ্ছে নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক। এখানে নার্গিস আক্তার তো বোঝা যাচ্ছে সে একজন মহিলা মানুষ, তো এখানে মহিলা মানুষ তো স্ত্রীবাচক হয়ে গেছে, এই কারণে এখানে শিক্ষিকা না বলে আমরা শুধু শিক্ষক বলছি। হ্যাঁ, এখানে ছেলেও শিক্ষক, একজন মেয়েও শিক্ষক, একজন ছেলেও শিক্ষক, একজন মেয়েও শিক্ষক। আচ্ছা, আব্দুল লতিফ শাহ আলম ভাই বলছেন জিনেরা বিয়ে শাদী করে, তাদের সংসার আছে। হ্যাঁ, বিয়ে শাদী করে, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, এই কারণে জিনকে আলাদা করছি, পরীকে আলাদা করছি। হ্যাঁ, আচ্ছা, তাদের মধ্যে বিচ্ছেদ আমরা ঘটাই দিছি। ওকে, তাহলে আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিক পদমর্যাদায় নারীবাচক শব্দ করা যাবে না। যেটা নারী সেটা নারী থাকবে, শিক্ষক শিক্ষকই থাকবে, শিক্ষিকা হবে না, ঠিক আছে? এই জায়গায় মাথায় রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক কোনো যদি আমরা পদমর্যাদার কথা বলি, তাহলে সেটা যা আছে তাই থাকবে, এটাকে চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে আপনাদের মোটামুটি লিঙ্গ থেকে আসা বেসিক প্রশ্ন। এর পরে আমরা আসবো হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পুরুষ। এটা খুবই ছোট একটা বিষয়, জাস্ট হচ্ছে আমরা যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটাকে আমরা হচ্ছে কি হিসেবে দেখবো, এটাকে আমরা হচ্ছে পার্সন হিসেবে দেখতেছি। পার্সন, ইংরেজিতে আমরা পার্সন পড়ছি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা যে সর্বনাম, সর্বনাম, এই সর্বনামই হচ্ছে কি পার্সন। ব্যক্তি বা বস্তুকে নির্দেশক সর্বনামকে ব্যাকরণে বলা হয় পক্ষ বা পুরুষ। কি বলা হয় দেখেন, পক্ষ বা পুরুষ, পক্ষ যা পুরুষও তাই, মাথায় রাখবেন, পক্ষ বা
পুরুষ। তাহলে বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে। বিশেষ্য আর সর্বনাম। পুরুষ সাধারণত 3 প্রকার, উত্তম, মধ্যম আর হচ্ছে নাম পুরুষ। একটু পরে নাম পুরুষটা দেখবো। উত্তম পুরুষ মানে হচ্ছে স্বয়ং বক্তাই, যেমন আমি, আমরা, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষকে যাদেরকে আমরা উদ্দিষ্ট করে বলি বা শ্রোতা যার মাধ্যমে যারা শোনে তারা হচ্ছে সেকেন্ড পুরুষ বা মধ্যম পুরুষ, যেমন তুমি, তোমরা, এগুলো হচ্ছে সেকেন্ড পুরুষ। তো পুরুষ কিন্তু আমরা অনেক আগে থেকে পড়ছি, ছোটবেলা থেকে পড়ছি। তো পুরুষ নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। এখন লাস্ট যেটা, এই স্লাইডটা একটু দেখেন, এই স্লাইডটা একটু দেখলেই আমাদের পুরুষ শেষ হয়ে যাবে। তো নাম পুরুষটা কি, যে অনুপস্থিত কাউকে, ধরেন এখানে উপস্থিত নাই এরকম কাউকে যদি আমরা বলি, যাকে ধরে নাম ধরে ডাকবো, সে হবে কি নাম পুরুষ। যেমন আমরা বলতে পারি যে রহিম, রহিম এখানে নাম পুরুষ, ঠিক আছে। করিম এখানে নাম পুরুষ, সে, তারা, তিনি, এগুলো হচ্ছে নাম পুরুষ। তো পুরুষের বিভিন্ন প্রকৃতি আছে, খেয়াল করেন। পুরুষের প্রকৃতি বলতে হচ্ছে যে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়, পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয়। ধরেন আমি খাই, আমি খাই। এখন এটা আমির পরিবর্তে আমি যদি চেঞ্জ করে, আমি যদি তুমি দেই, তুমি দিলে কি হবে? তুমি খাই হবে না, তুমি খাও, ঠিক আছে। আর যদি রহিম দেই, রহিম দিলে কি রহিম খাও, রহিম খাই হবে? তাহলে কি হবে? রহিম খায়, ঠিক আছে। তাহলে এই যে পরিবর্তন, খেয়াল করেন তো, এই যে পরিবর্তন, এখানে খায়, এখানে খায়, এখানে খাই, এখানে খাও, এগুলো কি ক্রিয়া না? এই ক্রিয়াগুলো কি হচ্ছে? এই যে রহিমের কারণে, তুমির কারণে বা আমির কারণে পরিবর্তন হচ্ছে। তার মানে পুরুষ ভেদে ক্রিয়ার রূপের কি হয়? পরিবর্তন হয়। পুরুষ ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, কিন্তু বচন ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না। এখন যদি আমি এখানে আমি না দিয়ে আমরা দিতাম, আমরা দিলে কি হইতো? আমরা খাই। হ্যাঁ, তুমি যদি না দিয়ে আমরা যদি তোমরা দিতাম, তোমরা দিলে কি হয়? তোমরাও খাও, ঠিক আছে, সমস্যা নেই, চেঞ্জ করার দরকার হচ্ছে না। রহিম খায়, রহিম না দিয়ে যদি আমি দিতাম তারা খায়, তাহলে রহিমের পরিবর্তে তারা দেওয়া যাচ্ছে। তার মানে ক্রিয়া কিন্তু বচন ভেদে পরিবর্তন হচ্ছে না, কিন্তু পুরুষ ভেদে পরিবর্তন হচ্ছে। এটা আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর রুলস হচ্ছে সাধারণ, সম্ভ্রমাত্মক বা তুচ্ছাত্মক ভেদে নাম ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপের কি হয়? পার্থক্য হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু উত্তম পুরুষে হয় না। ওই যে আমি খাই, আমরা খাই হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখনই তুচ্ছার্থক, আপনি খান, তুই খা, তখন আমি সম্মান দিব, তখন কি হবে? আপনি খান, হ্যাঁ, আপনি খান। তুচ্ছার্থক, তুই খা। সাধারণ কি? তুমি খাও, ঠিক আছে। তাহলে এই যে তুমি খাও, আপনি খান, তুই খা, তাহলে খাও, খান, খা, এগুলো হচ্ছে পরিবর্তন হচ্ছে। এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে আমাদের ক্রিয়া, এগুলো হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়ার পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ভবিষ্যৎকালে, সাধারণত ভবিষ্যৎকালে নাম পুরুষ ও মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ অভিন্ন। সাধারণত ভবিষ্যৎকালে নাম পুরুষ এবং মধ্যম পুরুষ। সে যাবে, তুমি যাবে, ঠিক আছে। দেখেন তো, সে যাবে, তুমি যাবে, তারা যাবে, ওরা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে রহিম যাবে, করিম যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা যাবে, সবই কিন্তু এক। নাম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ ভবিষ্যৎকালে অভিন্ন থাকে। ভবিষ্যৎকালে কি থাকে? অভিন্ন থাকে। আচ্ছা, যেমন আরেকটা জিনিস হচ্ছে করেছো বা করেছে বা করেছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন পদমর্যাদার দিক দিয়ে বিভিন্ন নাম। তুমি করেছো, সে করেছে, হ্যাঁ, তারা করছে বা তারা করছেন, তিনি করছেন, এগুলো হচ্ছে জাস্ট ক্রিয়ার রূপ। এইটুকুই হচ্ছে আমাদের বচন এবং লিঙ্গ। লিঙ্গটা ভালো করে বুঝবেন, আর এটা বচনের এই পার্টটুকু ভালো করে জানা থাকলে এনাফ, আর কিছু লাগবে না। এখন আমরা চলে যাব আমাদের যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে প্রশ্নে। এখন আসি, প্রশ্নগুলা একটু সমাধান করি। 18তম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন। সবাই এখন দ্রুত যুক্ত হইতে হবে এবং কমেন্ট করতে হবে। আমি আপনাদের কমেন্টগুলো দেখবো আর হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার নিব। যারা যারা ক্লাসটাতে এখনো জয়েন করে নাই তাদেরকে খুব দ্রুত জানাই দিতে হবে এবং ক্লাসে জয়েন করাইতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা ক্লাসটার এমসিকিউ সলভ করব, ওকে। মাহি পুরুষ 3 প্রকার, হ্যাঁ, ঠিক আছে। উৎসব, তাবাসসুম জান্নাত উৎস আপু, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা এখন যুক্ত হয়ে গেছি তারা সবাই এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব। প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটির আগে স্ত্রীবাচক
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে, কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে, স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়, লিঙ্গান্তর করতে হয়। দেখেন তো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? রবিউল ইসলাম রুমি ভাই একের খ বলে দিচ্ছে। শেয়ার লাভ রিয়াক্ট ডান, মুজাহিদুল, আচ্ছা মুজাহিদুল, থ্যাংক ইউ ভাই। আচ্ছা অনেকে অ্যান্সার দিচ্ছে, খোরশেদ আলম অ্যান্সার দিয়ে ফেলছে, রহিমা, আচ্ছা রহিমা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হামিল হোসাইন আসলাম, আচ্ছা তারপর হচ্ছে নুসরাত ইভা, রোকসানা আক্তার, সবার অ্যান্সার হচ্ছে নুরাইশা ইভা আপু, এরপর হচ্ছে লাবিব হাসান। আমি সবার অ্যান্সার দেখতে পাচ্ছি, যারা যারা অ্যান্সার করতেছেন খুবই ধন্যবাদ, মানে খুবই না, অনেক ধন্যবাদ। আচ্ছা সবাইকে অনেক শুভকামনা, আপনাদের যে অ্যান্সার গুলা সেই অ্যান্সার গুলা মাশাআল্লাহ হচ্ছে, ঠিক আছে, আপনারা ভুল করতেছেন না, এটা দেখে ভালো লাগলো। সো এটা হচ্ছে দেখেন, আমরা কিন্তু নেতাকে চেঞ্জ করে আমরা বলি নেত্রী, আমাদের একজন নেত্রী ছিল তাই না, নেত্রী ছিল যিনি চলে গেছেন এর হেলিকপ্টারে করে। এরপর হচ্ছে কবির সামনে কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে কবি, এরকম কিছু বলা যায় না। দাতা থেকে আমরা বলতে পারি দাত্রী, ঠিক আছে, বাদশা থেকে বলতে পারি বেগম, ঠিক আছে, বাদশা বেগম, কিন্তু কবিকে বলতে পারি হচ্ছে মহিলা কবিকে বলতে পারি মহিলা কবি। তার মানে স্ত্রীবাচক শব্দটা আগে যুক্ত করে সেটাকে আমরা কি করলাম, সেটাকে আমরা লিঙ্গান্তর করলাম। সবাই আশা করি বুঝছেন। ওকে, হ্যাঁ, খোরশেদ আলম বলেই দিচ্ছেন কবি, মহিলা কবি, থ্যাংক ইউ। আচ্ছা 2 নাম্বার, তাহলে 2 নাম্বারে চলে যাই, আমরা এটা পারি সবাই। 2 নাম্বার বলতেছে যে লিঙ্গ শব্দের অর্থ কি, এই যে একদম বেসিক, যারা বেসিক পড়ছেন তারা তো পারবেন, যারা শুধুমাত্র ওই যে পুরুষ আর স্ত্রীবাচককে আলাদা করেন তারা যদি এটা চেষ্টা করেন তাহলে পারবেন না। যদি বেসিক আপনার ক্লিয়ার থাকে, লিঙ্গ কাকে বলে, কয় প্রকার, কি এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু এটার অ্যান্সার করতে পারবেন। একদম বেসিক থেকে প্রশ্ন আসছে, এটার অ্যান্সারটা করেন। অ্যান্সারটা আমি ঢাকে রাখছি, আচ্ছা খেয়াল করেন। আমি কিন্তু বলে দিছিলাম যে লিঙ্গ শব্দের অর্থ কি, বলেন তো আপনারা যারা দেখছেন কি হবে লিঙ্গ শব্দের অর্থ? সবার আগে কে অ্যান্সার দিচ্ছে? হুমায়ুন কবির অ্যান্সার দিয়ে ফেলছে সবার আগে। আচ্ছা, আর বাকিদের কমেন্ট পাচ্ছি না। এরপর হচ্ছে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে। নুরুদ্দিন আহমেদ চলে আসছে আমাদের অ্যান্সার নিয়ে, আবিহা মুক্তা। আচ্ছা, আমি কি সবার নাম ঠিক করে উচ্চারণ করতে পারতেছি কিনা, মানে আমি যেটা আশা করি যে এই নামটার পরে এই শব্দটার পরে এই নামটা হবে, কিন্তু সেটা হয়ে যায় না, বা ছবির সাথে নামের কোনো মিল থাকে না। ওকে, রোকসানা আক্তার, ওকে থ্যাংক ইউ। তাহলে HMA, তারপর নাম চলে গেছে। আচ্ছা, তো তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে সবার হচ্ছে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বাবলু মুমু, ওকে ঠিক আছে। তাহলে দেখেন লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে, থ্যাংক ইউ ভাই, সবারটা হচ্ছে চিহ্ন বা লক্ষণ, যার মাধ্যমে আমরা স্ত্রী এবং পুরুষকে কি করি, আলাদা করে থাকি, সেটা হচ্ছে আমাদের লিঙ্গ। তার মানে এটা কিন্তু বেসিক থেকে একটা প্রশ্ন, এবং সেটা কি 18তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন। সো মাথায় ভালো করে ঢুকাই নেন যে আপনাদের কিভাবে পড়তে হবে। এরপরে আসি হচ্ছে 3 নাম্বার, এটাও 18তম শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন। কোনটি নিত্য নারীবাচক বা স্ত্রীবাচক? এটাও তাহলে নিত্য নারী বা স্ত্রীবাচক কোনটা দেখেন তো, আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি। হ্যাঁ, 2 এর অ্যান্সার সবার হচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। যাদের হয়, এমন কেউ পাই নাই এখনো, যাদের হয় নাই সবারই হচ্ছে। তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লাসটা মনোযোগ দিয়ে যারা করছেন, তারা তো একদম শুরু থেকে যারা করছেন তারা তো অবশ্যই পারছেন বা পারবেন আশা করি। ওকে, তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি আমাদের সেই অ্যান্সার 3 এর ক। হুমায়ুন কবির সবার আগে অ্যান্সার দিচ্ছে যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি হবে। দেখি আপনারা আর কে কি দেন। আচ্ছা, সতীন ছাড়া অন্য কেউ কি দিবেন? আচ্ছা, আলামিন ভাই বলছে খ। এটা আসলে কোনটার খ? একটু যারা কমেন্ট করবেন প্রশ্নের অ্যান্সার গুলো দিবেন, একটু হচ্ছে সাথে ধরেন 3 এর খ, বা বাংলা দিয়ে লিখি 3 এর খ, তারপর হচ্ছে ধরেন 2 এর ক, হ্যাঁ 1 এর গ, এভাবে লিখে দিবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন প্রশ্নটার অ্যান্সার দিচ্ছেন। না হলে হঠাৎ করে যদি শুধু খ বা শুধু ক লেখেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো না যে কোনটার অ্যান্সার আসতেছে, ঠিক আছে? কারণ অনেক সময় আগের অ্যান্সার দেন কিন্তু অনেক পরে কমেন্ট চলে আসে, তো যার কারণে আমার হচ্ছে বুঝতে অসুবিধা হয়। তো একটু সাথে করে হয় প্রশ্নটার উত্তরটা সরাসরি লিখে দিবেন, অথবা হচ্ছে এইভাবে লিখবেন, তাহলে
যাদের মানে যে ক্লাসই করেন না কেন সেই ক্লাসে এইভাবে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন অথবা সরাসরি উত্তরটা লিখে দেবেন। ওকে, সোনিয়া আক্তার 3-এর ক, হ্যাঁ সবার, মরিয়ম আক্তার, মুন্নি, লাবিব হোসাইন, রহিমা, হ্যাঁ সবার অ্যান্সার হচ্ছে ঠিক আছে 3-এর ক। এই যে একজন মাহমুদুল হাসান এখনো 2-এ পড়ে আছেন, 2-এর ক বলতেছে। আচ্ছা 2 তো আমরা দেই নাই, এখন 3-এ চলে আসছি। ওকে ঠিক আছে, তাহলে সবার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে সতীন। সতীনের কি নাই? পুরুষবাচক নাই। এটা খেয়াল করেন তো, এই শব্দটা একটু মনে করেন যে আপনি ছেলে মানুষ, আমরা যারা আছি ধরেন ছেলে মানুষ, আমি 2টা বিয়ে করছি। আমি যদি 2টা বিয়ে করি তাহলে আমার একটা বউ আর একটা বউয়ের সতীন, ঠিক আছে? আমি 2টা বিয়ে করলে প্রথম বউ দ্বিতীয় বউয়ের সতীন। কিন্তু আমার বউ যদি 2টা বিয়ে করে, হ্যাঁ আরেকটা স্বামী নিয়ে আসে, তাহলে আমার সাথে ওই স্বামীর সম্পর্ক কি হবে? আমার সাথে ওই স্বামীর সম্পর্ক কি? শতান। শতান বলতে তো কিছু নাই, ঠিক আছে? তার মানে সতীনের কোনো কি নাই? পুরুষবাচক নাই। এই কারণে এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক। এটা কি? নিত্য স্ত্রীবাচক। শিক্ষকের বউ, শিক্ষিকা বা শিক্ষক পত্নী হইতে পারে, বালক বালিকা, গায়ক গায়িকা, কিন্তু এটা নাই। ওকে, তাহলে আমরা বুঝলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। এখন আসি 4 নম্বর, বলেন। 4 নম্বরের অ্যান্সার কি হবে? 4 নম্বর প্রশ্ন কি বলতেছে? 4 নম্বর প্রশ্ন বলছে যে বিদ্যান শব্দের স্ত্রীলিঙ্গ কি? এটা হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধনে আসা একটা প্রশ্ন। 17তম শিক্ষক নিবন্ধনে আসছে বিদ্যান মানে জ্ঞানী। বিদ্যান মানে আমরা জানি কি? জ্ঞানী মানুষ, ঠিক আছে? বিদ্যান মানে জ্ঞানী। সো জ্ঞানী, এটার আসলে কি হবে? অ্যান্সারটা কি হবে বলেন? এটার অ্যান্সারটা কি হবে? এটা কি বিদতী হবে নাকি বিদোষী হবে নাকি বিধানা নাকি বিদ্যাবতী? হ্যাঁ, বিদ্যাবতী হবে কিনা দেখি আপনারা কি অ্যান্সার দেন। নুরুদ্দিন আহমেদ বলছে 4-এর খ, হুমায়ুন কবির 4-এর খ, স্যার 2 দিন বুঝলাম না। আব্দুল্লাহ আলাউদ্দিন ভাই 2-এর কি? 2-এর উত্তর দিন নাকি কি বলছেন? বুঝি নাই। 2-এর উত্তর তো দিয়ে দিচ্ছি অনেক আগেই। জুবাইর ভাই এখনো 3-এ পড়ে আছেন। আবিহা মুক্তা, তারপর হচ্ছে নুরেশা ইভা, হ্যাঁ সবার অ্যান্সার হচ্ছে HMA। তারপর হচ্ছে খোরশেদ আলম, রোকসানা আক্তার, সবার নাম পড়তেছি যারা যারা অ্যান্সার করছেন। আমার সামনে যাদের নাম আসতেছে: মোহাম্মদুল হাসান, তাওয়াসসুম উৎস, নূরে আলম, সরি মাথা নষ্ট হয়ে গেছে, চোখও নষ্ট হয়ে গেছে। তাহলে নূরে আলম থেকে শুরু করে সবার অ্যান্সার হচ্ছে মাহিয়া মাহি, ফারজানা পিঙ্কি, আচ্ছা হামিল হোসেন আসলাম, আচ্ছা লাবিব হাসান, সবার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে কি বলেন তো? বিদ্যানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। বিদুষী, এটা তো আমরা ছোটবেলা থেকে জানি হয়তো, বিদুষী। ওকে, তাহলে এটার অ্যান্সারটা আর বলা লাগতেছে না, এটা আমরা পারলাম। এরপরে হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন, বলতেছে উভয় লিঙ্গ কোনটা? উভয় লিঙ্গ কোনটা, যেটা দিয়ে আসলে কি বোঝায়? উভয় লিঙ্গ বলতে কি বোঝায়? উভয় লিঙ্গ পুরুষ ও স্ত্রী দুটাকেই বোঝায়। হ্যাঁ, পুরুষ এবং স্ত্রী দুটাকেই যখন বোঝাবে তখন সেটার নাম হচ্ছে উভয় লিঙ্গ। তাহলে পুরুষ এবং স্ত্রী দুইটাকেই বোঝায় এমন কোন শব্দগুলো আছে? যেমন আমরা যদি ধরি যে বাচ্চা, তারপর হচ্ছে শিশু, ঠিক আছে, তারপর হচ্ছে সন্তান, ঠিক আছে, তারপর হচ্ছে আর কি বলা যায়, যেগুলো আমরা পড়ে আসছি আর কি, যে সন্তান, বাচ্চা, শিশু, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে যেটার উত্তর এটা হবে, সেটা হবে কি? আচ্ছা দেখেন, মানুষ, তারপরে হচ্ছে আর কি বলা যায়। আচ্ছা দেখি অ্যান্সার কি কি পারছেন। আমি অ্যান্সার বলে দিছি, এটা হচ্ছে কি? মানুষ দিয়ে পুরুষও বোঝায়, মানুষ দিয়ে স্ত্রীও বোঝায়। কারণ মানুষ বলতে আমরা শুধু স্ত্রীকে বোঝাই না, বা মানুষ বলতে শুধুমাত্র আমরা পুরুষকে বোঝাই না, পুরুষ নারী দুটাকেই হচ্ছে আমরা মানুষ দিয়ে বলতে পারি। আমরা হচ্ছে মানুষ জাতি, মানে সেখানে কি আছে? মহিলাও আছে, পুরুষও আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মানুষ। তার মানে উভয় লিঙ্গ হচ্ছে যেটাকে দিয়ে দুইজনকে বোঝাবে। যেমন বালক, এটা শুধুমাত্র ছেলে, নারী এটা শুধু মেয়ে, ঠিক আছে, কবি এটা শুধু ছেলে। আচ্ছা, তাহলে মানুষটা কি? মানুষটা হচ্ছে উভয় লিঙ্গ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার মোটামুটি সবার হয়ে গেছে 5-এর গ, ঠিক আছে, সবার অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে। 6 নম্বর প্রশ্ন চলে আসছি। 6 নম্বর প্রশ্ন,
উন্নত প্রাণীবাচক শব্দে, উন্নত প্রাণীবাচক শব্দে খেয়াল করেন তো, উন্নত প্রাণী, উন্নত প্রাণী বলতে আমরা মানুষকে বুঝবো মূলত, ঠিক আছে? উন্নত প্রাণী বলতে আমরা কাকে বুঝবো? মানুষকে বুঝবো। এটা মনে রাখতে হবে। উন্নত প্রাণী যখন বলবে তখন আপনি কাকে বুঝবেন? আপনি শুধু মানুষকে বুঝবেন। কাকে বুঝবেন? মানুষকে বুঝবেন। সেই মানুষকে বহুবচন করার জন্য আমরা কি শব্দ ব্যবহার করি? এখন বলেন, আমরা যদি ধরি যে শিক্ষক একটা মানুষ, ছাত্র একটা মানুষ, তারপর হচ্ছে ধরেন শিক্ষক ছাত্র, তারপর হচ্ছে শিক্ষার্থী, ঠিক আছে, এরা একটা মানুষ। তো শিক্ষার্থীও মানুষ, শিক্ষকও মানুষ, ছাত্রও মানুষ। তো এইগুলা কিন্তু হচ্ছে মানুষ। এখন এই মানুষের সাথে আমরা হচ্ছে কোন বহুবচনটা বসাবো, কোন বহুবচনটা বসাইলে সেটা বহুবচন হয় মানুষের সাথে। আপনারা এখন বলেন, শিক্ষকের সাথে কি পুঞ্জ বসে? শিক্ষক পুঞ্জ, শিক্ষক রাজি, শিক্ষক গুচ্ছ, নাকি শিক্ষক বৃন্দ? কোনটা দিয়ে আসলে একটা আমরা যে শুনি শব্দগুলো, যেগুলো শুনি সবাই তো এই শব্দগুলো ইউজ করে, ব্যবহার করেন আপনারা কোনো না কোনো সময়, বক্তব্য দেওয়ার সময় হোক বা কোনো না কোনো ভাবে পরীক্ষায় খাতায় লেখায় হোক, যে কোনো ভাবে এই শব্দগুলো আপনারা ইউজ করেন। দেখেন, শিক্ষকের সাথে আমরা কি বসাই? শিক্ষক বৃন্দ, কখনোই শিক্ষক পুঞ্জ বা রাজি বলি না বা গুচ্ছ বলি না। ছাত্র, ছাত্রবৃন্দ বলি না। শিক্ষার্থী বৃন্দ, এই যে আপনারা যখন শুরু করেন, যে কেউ আমাদের টিচাররা যখন ক্লাস শুরু করে তখন কিন্তু বলে যে শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মানে এই শব্দগুলো হচ্ছে উন্নত প্রাণীবাচক শব্দ এবং এটার সাথে বৃন্দ বসে। ওকে, তাহলে সবার অ্যান্সার হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে নটিকা, সরি নাটিকা। আচ্ছা, এই যে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, ইকা প্রত্যয় যুক্ত হয়ে কি হয়? বৃহৎ অর্থ হয়, ক্ষুদ্র অর্থ হয়, সম্বোধন অর্থ হয়, নাকি গৌরব অর্থ হয়? বলেন তো। আচ্ছা, কোন অর্থে হয়? 8-এর অ্যান্সার কি হবে? না সরি, 7-এর অ্যান্সার 8-এ চলে গেছে, আমি তো 8-এ যাইনি। আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে কি হবে? 7-7-এ লাবিব হোসেন অ্যান্সার দিছে, সাবিকুর রহমান আগে অ্যান্সার দিয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, রহিমা হাওলাদার মানুষ বলছে, মানুষের সাথে বৃন্দ যুক্ত করতে হয়। আলাউদ্দিন ভাই বলছে 6-এর গ, সরি 7-এর খ। ওকে, তাহলে আমরা মোটামুটি সবার অ্যান্সার গুলো পাচ্ছি। দেখেন, ইকা হচ্ছে ক্ষুদ্র অর্থে হয়, ক্ষুদ্র অর্থে হয়। আমি বলছিলাম যে এটা আপনাদের পরীক্ষা আসবে। দেখেন, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে যে এটা হচ্ছে কোন অর্থ দেয়, নাটিকা কোন অর্থের স্ত্রীলিঙ্গ? এটা হচ্ছে কি? ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ। আর বৃহৎ অর্থে কি জানি? বৃহৎ অর্থে হচ্ছে আনি প্রত্যয় যুক্ত হয়, বৃহৎ অর্থে আনি প্রত্যয় যুক্ত হয়। এটা হচ্ছে অরণ নানি, অরণ নানি। ওকে, এটা তাহলে আমরা এটা পারলাম, এটা জানি আমরা সবাই, অ্যান্সার হয়ে গেছে। এখন আসি হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলছে? নিত্য পুরুষবাচক, নিত্য পুরুষবাচক যার কি নাই? যার বউ নাই। যার বউ নাই এমনটা না, যার হচ্ছে স্ত্রী নাই, স্ত্রীলিঙ্গ নাই, যার স্ত্রী বা বউ নাই। এখন স্ত্রী বলতে শুধুমাত্র বউ না, স্ত্রী বলতে এখানে জাস্ট একটা মজা করছি। যার স্ত্রীলিঙ্গ নাই সেটা হচ্ছে কি? নিত্য পুরুষবাচক। দেখেন, কার স্ত্রী নাই? কার স্ত্রীবাচক শব্দ নাই? যারা অ্যান্সার করছেন 7-এর ক্ষুদ্রার্থে, হ্যাঁ সবার অ্যান্সার হচ্ছে। এখন চলে আসি আমরা 8 নাম্বার। 8 নাম্বারে বলতেছে যে নিত্য পুরুষবাচক শব্দ কোনটা? এটা 16তম শিক্ষক নিবন্ধনে আসা প্রশ্ন। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? সবার অ্যান্সার করতে হবে দ্রুত, যারা যারা আছেন একদম। আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো সলভ করলে আমাদের কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইগুলো প্রশ্ন সলভ করা মানে আপনার বিগত বছরের প্রশ্ন সলভ করা। এটা করলে আপনার, এই ক্লাসটা করলে আপনার বিগত বছরের প্রশ্ন সলভ করার দরকার হবে না। ওকে, 8-এর ক, সবার 8-এর ক। হ্যাঁ, আমরা যখন নিত্য পুরুষবাচক শব্দগুলো পড়ছিলাম তখন কিন্তু এই কবিরাজ শব্দটা পাইছি। আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে বলছে নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক, আর এখানে সবগুলা মহিলা। এগুলা সবগুলা কি? সদবা, পেয়, দায়, এগুলা সব মহিলা, এগুলা সব মহিলা। আর কবিরাজ এখানে একাই পুরুষ, একাই একাই পুরুষ, ঠিক আছে? তার মানে এখান থেকে অপশন টেস্ট করেও কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। যারা জানে না তারা কিন্তু কবিরাজ অপশন টেস্ট করেই পারবে। ওকে, এখন যদি জানে যে সদবা মানে মহিলা, মেয়েও মানে মহিলা, দায়ী হচ্ছে মহিলা, হ্যাঁ তাহলে পারবে। আর যদি সদবাকে পুরুষ হিসেবে চিন্তা করে তাহলে তো বিপদ হয়ে যাবে।
ওকে, এরপর হচ্ছে 9 নাম্বার প্রশ্ন। এক বচন, আমরা বহু বচন থেকে এক বচনে চলে আসছি। আমরা হচ্ছে এক বচন বহু বচন বলতেছে, নিচে কোনটি এক বচনের উদাহরণ। একদম সহজ একটা প্রশ্ন, খুব বেশি যে কঠিন প্রশ্ন আসে আপনাদের এমনটা না। আপনারা যদি প্রশ্নগুলো একটু সলভ করেন তাহলে খেয়াল করে দেখবেন একদম উপর থেকে ভাষা ভাষা প্রশ্ন আসে, একদম গভীর থেকে খুবই কম প্রশ্ন আসে। আর গভীরের প্রশ্ন আসলে আপনিও পারবেন না, যেটা আপনি পারবেন না সেটা কিন্তু অন্য কেউ পারবে না, ঠিক আছে? হয়তো 100 জনের মধ্যে 2-3 জন পারবে। সো ওই জায়গাটায় ভালো করার জন্য আপনাকে একদম বেসিক থেকে পড়তে হবে, যাতে সহজ প্রশ্নগুলো আপনার ভুল না হয়, কঠিন প্রশ্ন যেন আপনি পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। অনেকক্ষণ পরে হাবিবুর রহমান এসে আমাকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই। আমরা হচ্ছে 1 নম্বর এখন আছি হচ্ছে 9 নম্বর প্রশ্নে। আমরা টপিক শেষ করে ফেলছি, এখন আমরা প্রশ্ন সমাধান করতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা 9-এ চলে আসছি। 9-এ হচ্ছে আসমা আফরিন না আইরিন না আফরিন আরিন, আচ্ছা আরিন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু। 9 নম্বর প্রশ্ন, আবিহা মুক্তা সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে। তারপর হচ্ছে আমরা দেখলাম এইচ.এম.এ কাদের, মাহমুদা খাতুন, সাবিকুর রহমান, তারপর হচ্ছে সাবিনা ইয়াসমিন, হ্যাঁ সবার অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা 9 নম্বরে আসি। 9 নম্বরে বলছে এক বচন। এক বচন, তারা কি এক বচন হয়? তারা তো বহু বচন। ছাত্ররা, এটা তো বহু বচন। লোকেরা, এটা বহু বচন। তার মানে এটা হচ্ছে আমাদের সে ঘুমাচ্ছে, এটা হচ্ছে এক বচন। একদম সহজ, তাই না? একদম সহজ। এইরকম সহজ প্রশ্ন যদি পরীক্ষা আসে আর আপনি যদি কোপাইতে না পারেন তাহলে তো আপনি ভালো কষাই হন নাই। ওকে, তাহলে সবার অ্যান্সার হয়েছে, এটা হচ্ছে আমাদের কি বলেন তো? এক বচনের উদাহরণ হচ্ছে সে ঘুমাচ্ছে, সে হচ্ছে এখানে একজন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাই 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন বলছে কি দেখেন তো। 10 নম্বর প্রশ্ন বলছে যে দাতা শব্দের স্ত্রীলিঙ্গ কি? দাতা শব্দের স্ত্রীলিঙ্গ, দাতা, দাতা, ঠিক আছে? আমি লিখে দিছিলাম দাতা। দাতা শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? দানবতী হবে, দাত্রিকা হবে, দায়িকা হবে, নাকি দাত্রী হবে? আর মাহমুদা খাতুন সে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমরা এখন ঘুম থেকে উঠি, আমাদের ঘুম শেষ, আমাদের ঘুমানো শেষ। এখন আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসছি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দাতা শব্দের স্ত্রীলিঙ্গ কি? স্ত্রীলিঙ্গ দাতা, হাতেম তাই, ঠিক আছে? দাতা কে বলেন তো? হাতেম তাই, তাই বানান মনে হয় এইটা, হ্যাঁ ওই। ওকে স্যার, এমন নামটা দেখা যাচ্ছে আব্দুল্লাহ আল আমিন। আমার নামটা দেখা যাচ্ছে না, আপনার নামটা দেখা যাচ্ছে, আমি বলছি পড়তে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে 10-এর ক, সবাই দিচ্ছে 10-এর ক। হ্যাঁ, এটা হচ্ছে কি? দাতা শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে দাত্রী। দাতা শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে দাত্রী। তার মানে আপনি যদি দাতা হন, আপনার বউ হবে কি? দাত্রী। দান না করলেও, কিপ্রামি করলেও আপনি দাতা হলে আপনার বউ হবে দাত্রী, ঠিক আছে? যারা ছেলেরা আছেন। 9 নাম্বার, গুণী শব্দের স্ত্রীলিঙ্গ কি? এইটা সবাই দেখি, এইটা যদি পারেন তাহলে বুঝবো আপনারা সবাই বা লিঙ্গ বা হচ্ছে এই যে আমাদের জেন্ডার, এটা নিয়ে সবাই এক্সপার্ট। যদি এই প্রশ্নটার অ্যান্সার করতে পারেন, আমি শুধু দেখতে চাই যে আপনাদের এই প্রশ্নটার অ্যান্সার আপনারা কি দেন। এই প্রশ্নটার অ্যান্সার যারা দিতে পারবেন তাদেরকে আমরা ধরতে পারি যে 100% বুঝছেন। যারা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন তাদের ধরে নেব যে আপনারা সবাই বুঝছেন, ঠিক আছে? আপনারা সবাই পারবেন যারা এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবেন। গুণী শব্দের স্ত্রীলিঙ্গ কি? এটা কি গুণবতী হবে, নাকি গুণিনী হবে, নাকি গুণময়ী হবে, নাকি গুণশীলা হবে? বলেন, এটা প্রশ্নের অ্যান্সারটা কি হবে? যারা দিতে পারবেন তাদেরকে ধরে নিব তারা হচ্ছে 100% এটা বুঝতে পারছেন, এবং লিঙ্গ থেকে প্রশ্ন আসলে আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন। বলেন দেখি। আচ্ছা, এখন আমরা কিন্তু 11 নম্বর প্রশ্নে চলে আসছি, তাই না? হ্যাঁ, 11 নম্বরে চলে আসছি। যারা 11 নম্বরের 10টির এখনো অ্যান্সার দিচ্ছেন তাদেরকে বলবো 11 নম্বরে চলে আসেন, একটু রিফ্রেশ করে 11 নম্বরে চলে আসেন। দেখি, উম্মে উজ্জ্বল থেকে শুরু করে উম্মে হামিল হোসেন আসলাম, রহিমা, তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা একজনকে পাওয়া গেছে যিনি হচ্ছে সবার বিরুদ্ধে, মানে সবাই দিচ্ছে 11-র ক। আমাদের একজন ভাই তিনি দিয়েছেন 11-র বি। ওকে, আচ্ছা তারপর দেখি, আচ্ছা সবাই 11-র ক দিচ্ছে। আচ্ছা, 11-র ক কি আসলে হবে কিনা, আর যে একজন দিচ্ছে 11-র বি সেটা হবে কিনা। যারা এটা পারবেন না তাদের কিন্তু বুঝতে হবে অবস্থা খারাপ, ঠিক আছে? না পারলে কি হবে, না পারলে কিন্তু বুঝতে নেব যে আপনাদের
আচ্ছা, বিপার রানী বলছে 11 খ। ওকে, দেখি গুণবতী, সবাই গুণবতী বলতেছে, আসলে কি গুণবতী হবে? গোলাম রব্বানী ভাই বলছে 1 ব 100%, অনেকগুলো টিক চিহ্ন দিয়ে দিছে সাথে। আচ্ছা, তাহলে সবার আমরা হচ্ছে ইয়াটা দূর করে দেই। হ্যাঁ, দেখি দেখি অ্যান্সার কি হয়। অ্যান্সারটা একটু দেখে নেই। অ্যান্সারটা হচ্ছে ক। তাহলে বেশি কনফিডেন্স থাকা যাবে না। বেশি কনফিডেন্স থাকলে, যারা যারা বেশি কনফিডেন্স দেখাইছেন, একটু একটু চিন্তা করতে হবে ভাই। হ্যাঁ, গুণিনী না, এটা হচ্ছে গুণবতী। গুণী 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 মানুষের, সরি, গুণী মানুষ, যে গুণী মানুষের বউ হচ্ছে, গুণী মানুষের বউ হচ্ছে গুণবতী। হ্যাঁ, গুণী মানুষ আমরা বলি না, সে একজন গুণী মানুষ, গুণী মানি মানুষ, ঠিক আছে? গুণী মানুষ, গুণী মানুষের স্ত্রীলিঙ্গ কি হবে? সে তো গুণী গুণবতী হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যারা পারছেন, যারা বুঝছেন, যারা 11 ক অ্যান্সার দিচ্ছেন, তাদের অ্যান্সার ঠিক আছে, তারা পারছেন, ঠিক আছে? 100% বুঝছেন। দুই একজন বোঝেন নাই, একটু ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সবার হয়েছে। যারা যারা পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আপনারা বুঝছেন। তাহলে এখন আসি, ওকে, এটা তো আমি মনে হয় এই প্রশ্নটা আগেই সলভ করে ফেলছি, যে অরণ্যানী এটা কোন অর্থে স্ত্রীলিঙ্গ? অরণ্যানী এটা কোন অর্থে স্ত্রীলিঙ্গ? দেখেন, 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। আমি কিন্তু বলেছি যে ক্ষুদ্র অর্থে হচ্ছে ইকা, আর বৃহৎ অর্থে হচ্ছে আনি, ঠিক আছে? ক্ষুদ্র অর্থে ইকা, বৃহৎ অর্থে আনি, এটা মনে রাখতে হবে। ক্ষুদ্র অর্থে ইকা আর বৃহৎ অর্থে আনি। তো ক্ষুদ্র অর্থে কি? ইকা। দেখেন তো, অরণ্যানীর মধ্যে কি ইকা আছে? নাই। কি আছে? আনি আছে। তাহলে আনি কি অর্থে? বৃহৎ অর্থে। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বৃহৎ অর্থে। ওকে, তাহলে সবার অ্যান্সার হচ্ছে, এটা তো আমরা পারি, যারা করছেন ক্লাসটা শুরু থেকে তারা তো পারবেন। আচ্ছা, এরপর আসি 13 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, কোনটি নিত্য নারীবাচক শব্দ? এই যে নারীবাচক শব্দ, দেখেন প্রতিবারই কিন্তু প্রশ্ন আসতেছে, নারীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, হ্যাঁ, কোন অর্থে বোঝাচ্ছে সেটা, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষা বারবার আসে। তো আপনি যদি এগুলো ভালো করে পড়েন, তাহলে আশা করি আর সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই অ্যান্সার করি, একটু দ্রুত অ্যান্সার করি যারা যারা আসি। 12-র অ্যান্সারটা কি হবে? নিত্য নারীবাচক। দেখেন, শিল্পী, কবিরাজ, শিক্ষক, কুলটা, কোনটা ছিল বলেন তো আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দে? নিত্য স্ত্রীবাচক শব্দে কি ছিল? কবিরাজ ছিল। দেখেন, নারীবাচক শব্দ বলছে, কে জানি দিল? 13-র গ। 13-র গ কেউ দিছে নাকি? আচ্ছা, নারীবাচক বলছে, দেখেন এটা হচ্ছে ছেলে, এটা ছেলে। ওকে, কবিরাজ ছেলে। শিল্পী কিন্তু কি? ছেলেও হয়, মেয়েও হয়, ঠিক আছে? শিল্পী কিন্তু আলাদা করা যাচ্ছে না যে ছেলে শিল্পী, মেয়ে শিল্পী, না। অভিনেতা অভিনেত্রী বলা যায়, কিন্তু শিল্পীর ক্ষেত্রে ছেলে শিল্পী মেয়ে শিল্পী বলা যায় না। শিল্পী ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, ঠিক আছে? কণ্ঠশিল্পী, সে ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। হ্যাঁ, এখন ছেলে হইলে শিল্পী, মেয়ে হইলে শিল্পা, এরকম বলা যাবে না, শিল্পী। ওকে, তার মানে ওইটা দুইটাই বোঝাচ্ছে। আমরা তো নিত্য নারীবাচক করতেছি, তার মানে এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে কুলোটা, এটা হচ্ছে নিত্য নারীবাচক, এটার কি নাই? পুরুষবাচক নাই। ওকে, তাহলে এটার অ্যান্সারটা আমরা সবাই পারছি আশা করি। যারা যারা বোঝেন নাই তাদেরকে একটু বলে রাখি যে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করতেন, তাহলে বুঝতে পারতেন। ওকে, এরপর সে হস্তি শব্দটা, হস্তি মানে কি? হাতি। হস্তি মানে কি? হাতি। আচ্ছা, হস্তি শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? হস্তিনী, হস্তিকা, হস্তপতি নাকি হস্তিন? দেন দেখি অ্যান্সারটা কি হবে। 14 নম্বরের অ্যান্সার কি হবে? হস্তি মানে কি বললাম? হাতি। হস্তি মানে হাতি, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, হাতি মানে স্ত্রী, তাই না? আচ্ছা, মারুফা চৌধুরী এখনো 11-তে, আরিফুল ইসলাম এখনো 11-তে, আরে সবাই এখনো ওখানে আছে। মাহমুদা খাতুন, শিল্পী না, শিল্পী হচ্ছে ছেলে মেয়ে দুটাকে বোঝাচ্ছে, ওটা উভয় লিঙ্গ। আমরা চাইছিলাম স্ত্রীলিঙ্গ, নিত্য স্ত্রীবাচক। আচ্ছা, গোলাম রব্বানি বলছে যে গুণিনী হচ্ছে স্ত্রীলিঙ্গ, গুণিনী। আচ্ছা, গুণিনী এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, গুণবতী, বা আমরা হচ্ছে তার বউয়ের মানে স্ত্রীলিঙ্গটা চাচ্ছিলাম আমরা হচ্ছে গুণী আর গুণিনী। আমিও জানি যে গুণী হচ্ছে, এটা হচ্ছে গুণিনী, ঠিক আছে? আচ্ছা, গুণিনী। আর গুণবতীও হয়, গুণবতীও হবে। এখানে হচ্ছে দুইটা জিনিস থাকে, যে আমরা যখন দুইটা অ্যান্সার একসাথে পাবো, তখন শুরুর দিকে যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটা দিব, শুরুর দিকের অ্যান্সারটা দিব, ঠিক আছে? আর শেষের দিকে যদি থাকে অপশনটা, সেটা কিন্তু আমরা দিব না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গুণী, এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার গুণিনী।
গুণবতীও হয়, তবে এখানে দুইটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন গুণী আসতেছে, গুণীর একটা হচ্ছে নর্মাল স্ত্রীলিঙ্গ আছে আর একটা পুরুষ, যেমনটা আমরা হচ্ছে ভাই এবং হচ্ছে কি, ভাইয়ের একটা ছিল বোন আর একটা হচ্ছে ভাবি। সো ভাই এবং ভাবি এখানে দুইটা স্ত্রীলিঙ্গ আছে তার। এখন দুইটাই কিন্তু সঠিক, দেখেন ভাইয়ের সাথে বোনও আসে, ভাইয়ের সাথে ভাবিও আসে। এখন কোনটা দিব সেটা নির্ভর করবে অপশনের উপর, অপশনের শুরুর দিকে যেটা থাকবে সেটা দিব। তাহলে এখানে হাতি, এখানে আমরা যে প্রশ্নটা করছি হাতি, হাতির অ্যান্সার কি হবে? হস্তিনী, তাই তো? আচ্ছা হ্যাঁ, এটা সবার অ্যান্সার হচ্ছে এটা। যেগুলো কনফিউশন থাকবে এগুলো নিয়ে ঝামেলা করার দরকার নাই। যেটা হাতি, সেটা মানে যেটা কনফিউশন থাকবে না ওইটা নিয়ে আপনারা একটু ক্লিয়ার ধারণা রাখবেন। যদি হয় আপনারা দিতে পারেন, সমস্যা নাই, যেটা দিবেন সেটাই অ্যান্সার হবে, তবে শুরুর দিকের অ্যান্সারটা বেশি কারেক্ট ধরা হয়। ওকে, তার মানে এটা হচ্ছে হস্তিনী, এটা সবাই পারছি। চলেন এটা পরের প্রশ্নে আমরা চলে যাই। গায়ক, গায়কের স্ত্রীলিঙ্গ কি? এটা কি আমরা সবাই জানি? মোস্তাকিম বিল্লাহ বলতেছে না, আর আপনার নাম পড়ি না। হ্যাঁ, এই তো পড়ে ফেলছি আপনার নাম। আচ্ছা স্যার, আপনার মূল টপিকে গুণিনী ছিল, তাহলে গুণিনী যদি থাকে তাহলে গুণিনী, কিন্তু গুণবতী এটা অ্যান্সার হয়তো বা ভুল ক্রমে চলে আসছে, অথবা হচ্ছে কোনো কারণে চলে আসতে পারে, হয়তো টাইপিং মিস্টেকের কারণে। আচ্ছা, তাহলে একটু দেখে নেবেন। আর যদি গুণবতী হয় ওইভাবে অ্যান্সারটা স্ত্রীলিঙ্গ দুইটা হইতে পারে, হ্যাঁ, যে একই একই পুরুষবাচক শব্দের দুইটা স্ত্রীলিঙ্গ হইতে পারে, ওই রকমও হইতে পারে। আচ্ছা, তো এটার অ্যান্সারটা বলেন। এটা হচ্ছে গায়ক, গায়ক শব্দটার স্ত্রীলিঙ্গ কি হবে? আমরা তো সবাই জানি যে গায়কের স্ত্রীলিঙ্গ কি, তাই না? আচ্ছা, এটা সবাই অ্যান্সার করতে পারবো, এটা এটা জানি, এটা সহজ। গায়ক, গায়ক হচ্ছে গায়িকা, এটা নিয়ে আর কথা না বাড়াই, আমরা চলে যাই হচ্ছে শূদ্র। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে বা পরীক্ষা আসার মতো, কারণ 16তমতে আসছে, 19তমতে আসতে পারে। সো গুণী, শূদ্র, এই শব্দগুলা বা গুরু, এই শব্দগুলা একটু ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবেন। যে শূদ্র শব্দের এটা স্ত্রীলিঙ্গ কি হবে? শূদ্রী বা শূদ্রাণী, শূদ্রা নাকি শূদ্রিকা? এটার অ্যান্সারটা কি হবে বলেন দেখি, আপনাদের অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সারটা দেন 16, 16 শূদ্র। এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে দেখি কে কি দিচ্ছেন, আপনারা অ্যান্সার দেওয়া শুরু করেন। এখনো 16 ক দিয়ে ফেলছে একজন, নুরুদ্দিন আহমেদ। একটু খেয়াল করতে হবে 16 ক হবে নাকি খ হবে নাকি কি হবে, সেটা একটু মাথায় রাখতে হবে। দেখেন শূদ্র, শূদ্র শব্দটার সাথে একটা স্ত্রীলিঙ্গ যায়, সেই স্ত্রীলিঙ্গটা হচ্ছে শূদ্রাণী। কি হবে বলেন তো? 16 খ হবে। সাবিকুর রহমান সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছে মনে হয় সঠিকটা। হাফেজ মাহাদি হাসান, মরিয়ম আক্তার মুন্নি, হ্যাঁ 16 খ। কাদের ভাই 16 খ, হ্যাঁ ঠিক আছে, সবার অ্যান্সার হচ্ছে মরিয়ম আক্তার মুন্নি। 16 ক হবে না, 16 হবে কি? 16 হবে শূদ্র, শূদ্রাণী। এগুলো একটু মুখস্থ করতে হবে, যেগুলো একটু আনকমন সেগুলো মুখস্থ করে ফেলবেন, আনকমন গুলা মুখস্থ করবেন, আনকমন গুলা পড়বেন, আনকমন গুলা, আনকমন গুলা পড়বেন, আনকমন গুলা পরীক্ষা আসবে, ভালো করে মাথায় রাখবেন। আনকমন যেগুলো হচ্ছে সবাই পারবে না, সেগুলোই কিন্তু পরীক্ষা আসবে। তো আপনি আনকমনটা পড়ে রাখলে সেটা আপনার জন্য সুবিধা। এরপরে আসি হচ্ছে আমাদের বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যাগত ধারণার প্রকাশকে কি বলে? বিশেষ্য ও সর্বনাম পদের, বিশেষ্য হচ্ছে আমরা যদি কোনো কিছু নামকে বিশেষ্য বলি, আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। সেই পদের সংখ্যাগত, সংখ্যাগত ধারণা, সংখ্যাগত ধারণা মানে হচ্ছে কি? নাম্বার, নাম্বার, এটা হচ্ছে নাম্বার। ওকে, আচ্ছা দেখেন 17 নম্বর অ্যান্সারটা কি হবে? সবাই এখনো 16তে পড়ে আছি, 16 শেষ করে ফেলছি আমরা, আমরা 17তে চলে আসছি। সংখ্যা, এই যে আমি ইংরেজিতে দিয়ে দিছি নাম্বার, নাম্বারের বাংলা কি? নাম্বারের বাংলা হচ্ছে বচন, নাম্বারের বাংলা হচ্ছে কি? বচন। তাহলে 17 অ্যান্সার কি হবে? বচন হবে। যারা যারা 17 ক দিছে, মরিয়ম আক্তার মুন্নি, দেখেন আমি কিন্তু এখানে লিখে দিলাম যে সংখ্যা, সংখ্যার ধারণা মানে হচ্ছে নাম্বার। ইংরেজিতে সংখ্যা মানে তো সরি, ইংরেজিতে নাম্বার মানে বাংলা সংখ্যা, তাহলে নাম্বারের বাংলা হচ্ছে ইংরেজিতে নাম্বার, বাংলাতে হচ্ছে বচন। আমরা যে ইংরেজিতে নাম্বার পড়ে থাকি সেই নাম্বারের বাংলাটা হচ্ছে বচন। এখানে বচন মানে হচ্ছে এক বচন আর হচ্ছে বহু বচন, ঠিক আছে? সংখ্যা, বচন মানে সংখ্যা। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে কি? বচন। সবাই তো পারছে, তাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ। এখন আসি, চলে আসি আমাদের 18 নম্বর প্রশ্ন। ছাত্র এর বহুবচন কি হবে? ছাত্র এর বহুবচন কোনটা হইতে পারে বলেন তো? এটার অ্যান্সারটা যারা যারা পারবেন, যারা বোকা
তারা ভুল করবে না। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার যারা বোকা তারা ভুল করবে না, মানে যারা বোকা তারা ভুল করবে না, আর যারা বোকা না তারা ভুল করবে। দেখি আপনারা বোকা নাকি চালাক, দেখা যাক। 18 নম্বর প্রশ্ন, ছাত্ররা এর বহুবচন কি? আমি সরে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রগণ, ছাত্ররা, ছাত্রবৃন্দ, সবগুলো। এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সারটা কি হবে এটা একটু বলে দেন, ঠিক আছে? একটু দ্রুত জানাতে হবে। 18 নম্বর প্রশ্ন বলতেছে ছাত্র এর বহুবচন কোনটি? 18 দেখি, যারা বোকা তারা তো সঠিক অ্যান্সার দিবেন, তাই না? যারা বোকা তারা ভুল করবে না, যারা বোকা না তারা ভুল করবে। 18 খ। হ্যাঁ, আমরা একজন চালাক মানুষকে পেয়ে গেছি, মরিয়ম আক্তার মুন্নি, সবসময় চালাক। আচ্ছা, এরপরে হচ্ছে মোস্তাকিম বিল্লাহ 18 খ, 18 ঘ। রোজ জয়া 18 খ দিছে। আচ্ছা, আব্দুল লতিফ শাহ আলম ভাই বলছে 18 গ। আচ্ছা, দেখেন তো, তুলি বলছে 18 সবগুলো। ওকে, গোলাম রব্বানী ভাই বলছে সবগুলো। আচ্ছা, দেখেন, ছাত্র হচ্ছে উন্নত প্রাণী, ছাত্র হচ্ছে উন্নত প্রাণী। উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা কি কি বসাতে পারি দেখেন তো? আমরা কি বলতে পারি না ছাত্রগণ? ছাত্রগণ বললে ভুল হবে না। ছাত্ররা বললে ভুল হবে না। ছাত্রবৃন্দ, আমরা কিন্তু বৃন্দ পড়ার সময় ছাত্রবৃন্দ বলছিলাম, তো বৃন্দ বললে কি ভুল হবে না? তার মানে ছাত্রগণও ঠিক, ছাত্ররাও ঠিক, ছাত্রবৃন্দও ঠিক, তার মানে সবগুলাই ঠিক। তার মানে কি সবগুলাই ঠিক, ঠিক আছে? যারা যারা সবগুলো ঠিক দিচ্ছেন, অল ইজ রাইট অফ দিস অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে সবগুলাই ঠিক। তাহলে যারা বোকা তারা তো সঠিক অ্যান্সার দিতে পারছেন, তার মানে বোকারা ঠিক দিতে পারছেন। ওকে, এখন আসি আমাদের 19 নম্বর, লাস্ট। 19-এর পর সম্ভবত আর 2-একটা প্রশ্ন আছে, তাহলে শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আমাদের লিঙ্গ থেকে যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। দেখেন, নেতা শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? নেতা শব্দের স্ত্রীলিঙ্গ আমরা তো জানি যে এখন আমাদের লিডার আছে, ঠিক আছে? আগে নেত্রী ছিল, আগে কি ছিল? এখন হচ্ছে আমাদের নেতা। এখন আমরা বলি নেতার পিছনে ঘুরি, আগে কার পিছনে ঘুরতাম? আগে নেত্রীর পিছনে ঘুরতাম, ঠিক আছে? নেতার সাথে নেতানি হবে না, নেতার সাথে নেতৃত্ব হবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম সহজ জিনিস। নেতা, আগে ঘুরতাম নেতার পিছনে, এখন ঘুরি নেতার পিছনে, আগে ঘুরতাম কার পিছনে? নেত্রীর পিছনে। ওকে, তাহলে সবার অ্যান্সার হচ্ছে এটা, সবাই পারবেন, এটা সহজ। এইরকম সহজ প্রশ্ন যদি পরীক্ষা আসতো না, কত ভালো হতো। বলেন, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? মানে কি? মানে হচ্ছে যে শব্দটা লিঙ্গান্তর হয় না। লিঙ্গান্তর হয় না, হয় স্ত্রীবাচক, নিত্য স্ত্রী, অথবা হচ্ছে নিত্য পুরুষ। তাহলে নিত্য স্ত্রী অথবা নিত্য পুরুষ, এদের কি হয় না? এদের স্ত্রীলিঙ্গ বা লিঙ্গান্তর হয় না, মানে লিঙ্গান্তর হয় না এই দুইটা শব্দের, নিত্য স্ত্রী, নিত্য পুরুষ। তাহলে এখানে নিত্য স্ত্রী বা নিত্য পুরুষের মধ্যে কোনটা আছে বলেন তো? 20 সাবিনা ইয়াসমিন, না সরি, হ্যাঁ সাবিনা ইয়াসমিন, তারপর হুমায়ুন কবির, সবার অ্যান্সার হচ্ছে 1-এর ক। সাইফুর রহমান এখনো 19-এ পড়ে আছি। রোমানা আক্তার 20-এর ঘ না। লিঙ্গান্তর হয় না, এই দাতার লিঙ্গান্তর হচ্ছে দাত্রী, নেতা হচ্ছে নেত্রী, গায়ক হচ্ছে গায়িকা, কবিরাজের স্ত্রী কি হবে? কবিরাজের স্ত্রী নাই, তার মানে কবিরাজটা হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার। ওটার কি হয় না? লিঙ্গান্তর হয় না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 20টা প্রশ্ন। লাস্ট আরেকটা প্রশ্ন সম্ভবত আছে আপনাদের জন্য, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, এটা করলে আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে? এরপরে আর কি প্রশ্ন আছে? এটার অ্যান্সার দেখার দরকার নাই, চোখ বন্ধ করে দিয়ে দেন, মনে করেন যে কিছু দেখেন নাই, ঠিক আছে? একটু কি দেখাইতে হবে? একটু হচ্ছে সততা দেখাতে হবে যে মনীষী শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? মনীষী শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? মনীষিনী, মনীষাবতী স্ত্রীলিঙ্গ হয় না, নাকি মনীষিকা? কি হবে বলেন তো? এটার অ্যান্সার কি হবে? দ্রুত দিয়ে দেন, আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে ফেলবো। এই প্রশ্নটার অ্যান্সার দ্রুত দিতে হবে, দিতে পারলে আমরা হচ্ছে শেষ করে ফেলবো। দেখি আপনারা পারেন কিনা। যারা যারা প্রশ্নের উত্তর দেখে ফেলছেন তাদেরকে তো আর কিছু বলার নাই, আপনারা দেখে ফেলার পরে যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের সাথে আপনারাই কি করবেন? প্রতারণা করিবেন। ওকে, আচ্ছা, আমরা আমিনা আক্তার, আমরিন আপু আমার
শেয়ার করে দিচ্ছে হাফিজ হাসান, সুজন ভাই, সুজন আহমেদ, সবাই মোটামুটি আমাদের যারা যারা শেয়ার করে দিয়েছেন সবাইকে আসলে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। তো 31-এর 31-এ না, আমরা হচ্ছে 21-এ আছি আপু। আফরোজ জয়া, হ্যাঁ তাহলে এটা কি আফরোজ জয়ার আনসারটা কি হয়েছে? 21-এর ক দিছে নাকি বুঝলাম না। 21-এর গ, রুমানা আক্তার ইভা, নাসরিন সুলতানা, সাইদুর রহমান শুক্কুর, ওকে। তারপর তাবাসসুম জান্নাত উৎস আপু 21-এর ক দিয়ে দিছে। আচ্ছা, একজন দিচ্ছে 21-এর ক, একজন দিচ্ছে 21-এর গ। আচ্ছা খেয়াল করেন, মনীষা, এই মনীষা শব্দটার কি হয় না, মনীষা শব্দটার মনীষী, সরি আমি কি বলতেছি, মনীষী। মনীষী মানে হচ্ছে ওই যে আমরা যেটাকে সাধু সন্ন্যাসী বলে থাকি, হ্যাঁ, বা হচ্ছে এই যে জ্ঞানী বললাম, বিদ্যান বিদুষী বললাম, ওই রকম টাইপের। মনীষী হচ্ছে জ্ঞানী একজন মানুষ, ঠিক আছে। এই মনীষীর কি হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, মনীষীর স্ত্রীলিঙ্গ হবে না, ঠিক আছে। আচ্ছা, যারা দেখেন নাই তাদের জন্য তো ভালো, তাহলে অ্যান্সারটা দিয়ে দিলাম। দেখেন, যারা যারা দেখেন নাই তাদের জন্য ভালো, এটা হবে মনীষীর, এটার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, ওকে। মুজাহিদ বলছে হ্যাঁ 21-এর গ স্ত্রীলিঙ্গ হয় না। আচ্ছা, সাবিকুর রহমান, হ্যাঁ শেয়ার ডান, থ্যাংক ইউ সবাইকে। যারা যারা শেয়ার করছেন তাদেরকে তো স্লাইড আপনারা পেয়ে যাবেন আশা করি। কমেন্ট করলে শেয়ার করে মানে কি বলা হয়, যে কমেন্ট করলে আপনারা হচ্ছে স্লাইডটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে লিঙ্গ এবং বচন, এই দুইটা টপিক অনেক করে পড়লাম, এবং বেসিক থেকে শুরু করে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু সলভ করে ফেলছি। বেশিরভাগ প্রশ্নই আমরা হচ্ছে সলভ করে ফেলছি। এই সলভ করা প্রশ্নগুলাই কিন্তু বিগত বছরের প্রশ্নগুলাই আপনাদের পরীক্ষায় হুবহু চলে আসতে পারে, অথবা এমনটাও হতে পারে যে আপনার যে প্রশ্নগুলো আপনি পড়লেন জাস্ট হচ্ছে অপশনগুলো চেঞ্জ হইতে পারে, প্রশ্ন ঠিক থাকতে পারে, ঠিক আছে, এরকম ঘটনাও ঘটবে। সো আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে? আমেনা আক্তার বলছে আমারটা হয়েছে, হ্যাঁ সবারটা হয়েছে, যারা যারা গ দিয়েছেন তাদের অ্যান্সারটা হয়েছে। তো আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে হবে দ্রুত, যে আপনাদের আজকের এই ক্লাসটা কেমন লাগছে, এবং এই লিঙ্গ এবং বচন থেকে যদি কখনো প্রশ্ন আপনারা ফেস করেন আসলে পারবেন কি পারবেন না সেই বিষয়টা জানাবেন।